হাসপাতাল হতে নিজের প্রেগন্যান্সির রিপোর্ট নিয়ে মিহিয়া যখন তার বর আব্রাহাম এর সামনে এসে তাকে জড়িয়ে ধরে ও তার সামনে তার রিপোর্ট ধরে, তখন তার বর তাকে নিজের থেকে সরিয়ে তাকে একটা জোরে থাপ্পড় মেরে বলল, তোর কি মনে হয় তোর মতো একটা লো ক্লাস পতিতার সাথে আমি আব্রাহাম ফাহিম চৌধুরী বিয়ে করার জন্য ইন্টেমেন্ট হয়েছি? নো ওয়ে। তুই তো আমার রক্ষিতা হওয়ার জন্য যোগ্যতা না। না জানি কার না কার পাশের ফসল নিজের পেটে ধরে নিজের এই পাপকে আমার বলে চালিয়ে দিতে চাইছিস। মিহিয়া নিজের গালে হাত দিয়ে বলল, আব্রাহাম, তুমি এসব কি বলছো? তুমি তো আমাকে ভালোবাসো। আমরা তো বিয়ে করেছি। তুমি মজা করছো আমার সাথে, বলো। কথাটা বলে মিহিয়া ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। মিহিয়ার এমন কথায় আব্রাহাম গা দুলিয়ে হেসে দিল ও তার চিল্লারির হাসি হেসে বলল, কিসের বিয়ে? কার বিয়ে? তোর মতো একজন পতিতার ভিখারি লো ক্লাস যার কোনো বংশ পরিচয় নেই, তার সাথে আমি ডক্টর আব্রাহাম ফাহিম চৌধুরী ভালোবাসবো? এটা কিভাবে সম্ভব? হাউ ফানি! আর একটা কথা, তোর মতো একটা লো ক্লাস মেয়ের সাথে বেডে যাওয়া যায় কিন্তু বউ বানানো যায় না। কথাটা বলে হো হো করে হেসে উঠল জিয়ন। তা দেখে মিহিয়া নিজের হাতে তাকে থাপ্পড় মারতে যাবে, তার আগে আব্রাহাম তার হাত ধরে ফেললেও হাতটা মুচড়ে দিয়ে বলল, তোর এই নোংরা হাত আমার গায়ে দেওয়ার সাহস হয় কী করে? ইউ ব্লাডি বিচ! মিহিয়া নিজের হাতে হাত দিয়ে বলিয়ে দিতে বলতে লাগলো, তাহলে বিয়ে কাবিন নামা এসব কী ছিল? আব্রাহাম মুখে শয়তানির হাসি দিয়ে বলল, সব ফেক ছিল রে বোকা। মিহিয়া জোরে কেঁদে দিয়ে আব্রাহাম শার্টের কলার টেনে বলল, এসব কেন করলে কেন? আব্রাহামের বন্ধু রাকিব মিহিয়ার কথায় হেসে বলল, তোমার সাথে মজা, শরীরের মজা নেওয়ার জন্য। মিহিয়া আরও জোরে আব্রাহামের শার্টের কলার টান করে ধরে ফারহানের উদ্দেশ্যে করে বলল, আমি এসব বিশ্বাস করি না। তুমি আমার সাথে এমন করতে পারো না আব্রাহাম। আমি তোমার কি ক্ষতি করেছি বলো? আব্রাহাম তার উদ্দেশ্যে বলল, ক্ষতি তো তুমি করনি, জান পাখি করেছে তো তোমার বড় বোন। তোমার বড় বোনের করা প্রতারণার জন্য আমার বন্ধুর সমতুল্য বড় ভাইকে আমরা চিরতরে হারিয়ে ফেলেছি, যে বর্তমান এখন কোমায় আছে, শুরু মাত্র তোর বোনের জন্য। কি এমন ক্ষতি করেছিল সে? জাস্ট তো তোমার বড় বোনকে ভালোবাসতো বলে আমার বড় ভাইয়ের তার ইচ্ছেতে তাকে বিয়ে অবধি করে সে নিজের পরিবারকে ছেড়ে দিয়ে সামান্য একটা বাসা বাড়িতে থাকতে শুরু করে তোমার বড় বোনের জন্য। নিজে কষ্ট করে একটা চাকরি করে মাত্র 25,000 টাকার জন্য। যে ছেলে কষ্ট হবে বলে আমার বাবা মা তাকে অফিসে বেশি যেতে দেয়নি। আমাদের কোম্পানির একটা পিয়নের বেতনও 50,000 টাকা। সেই কোম্পানির মালিকের ছেলে মাত্র 25,000 টাকার জন্য রাত দিন পরিশ্রম করত। সে ছেলে সামান্য ভালোবাসার জন্য সে সকাল 10টায় অফিসে যেত ও রাত 10টায় আবার টাইম করে বাসায় ফিরত, শুধুমাত্র তোর বোনের জন্য। কিন্তু তোমার বোনের তো আবার এইসবে মন ভরেনি। বড়লোকের ছেলেকে ফাঁসিয়েছিল যাতে তার টাকা পয়সা কামানোর জন্য, কিন্তু সে যখন সেটা পায়নি, তাই আমার ভাই বাসা থেকে বের হওয়ার পর তোমার বোন আমার ভাইয়ের বন্ধুদের সাথে বেড শেয়ার করত। আমার ভাই একদিন তাকে হাতে নাতে ধরেছিল ও তাকে বাসা থেকে বের করে দেয়। একজন বিবাহিত মেয়ে হওয়ার সাথেও সে অন্য কারোর অবৈধ বাচ্চা পেটে ধরেছিল। তোর ভাগ্যে একজন জারজ সন্তান। তোর বোন তো একটা বেশ্যা ছিল যে আমার ভাইকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল, তাই আমার ভাই তাকে বাসা থেকে বের করে দেয়। তোর বোনের ওই জারজ সন্তানটাকে আমার ভাইয়ের বলে দাবি করেছিল। কত তা বোনের এই প্রতারণার জন্যই আমার ভাই এসব নিতে না পারায় সে ড্রাগ নিত ও একদিন সে একটা কার অ্যাক্সিডেন্টে
তার অতিরিক্ত ব্লাড লস ও ড্রাগস নেওয়ার জন্য কোমায় চলে গেছে। কথাগুলো বলতে বলতে আব্রাহামের চোখের কার্নিশ হতে জল গড়িয়ে পড়ল, কিন্তু সে সেটা মুছে ফেলল ও মিহিয়ার দিকে অগ্নি চোখে তাকিয়ে রইল। ওই দিকে তাকিয়ে বলল, কিন্তু তুইও ঠিক তোর বোনের মতো যে নিজের জারজ সন্তানকে আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাইছিস। কথাটা শোনার পর মিহিয়া আর নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারল না। সে ফারহানকে একটা জোরে থাপ্পড় মেরে তার মুখে থুতু দিয়ে বলল, তোর কোনো যোগ্যতাই নাই আমার আপি সম্পর্কে। তুইও তোর ভাই দুজনেই বোকাও মূর্খ, যে যা বলে তাই তোরা বিশ্বাস করিস আর নিজেদের রক্তকে জারজ বলিস। বলে সে চলে যেতে নিয়ে আবার আব্রাহাম উদ্দেশ্যে ঘেন্নার চোখে তাকিয়ে বলে, আমরা এতিম হতে পারি কিন্তু আত্মসম্মানহীন ও চরিত্রহীন নই। আব্রাহামের ছোট ফুপির মেয়ে নেহাকে নিজের কাছে মিহিয়ার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে থেকে দেব বলল, আর একটা কথা, আমি তোকে না কোনো দিন ভালোবাসতাম না, আমি নেহাকে ভালোবাসি। বলে আব্রাহাম নেহাকে নিজের আরও অতি সন্নিকটে নিয়ে আসলো। তার কোমরে হাত রেখে মিহিয়ার উদ্দেশ্যে বলল, নাও মাই রিভেঞ্জ ইজ ফাইনালি কমপ্লিট। বলে হো হো করে হেসে ফেলল। আব্রাহামের এহেন কথায় মিহিয়া যেন আকাশ থেকে পড়ল। এটা কি সেই আব্রাহাম তাকে পাওয়ার জন্যে সুসাইড পর্যন্ত করতে গেছিল, যে আব্রাহাম মিহিয়াকে পাওয়ার জন্য পাওয়ার জন্য নিজের হাত কেটে তার রক্তাক্ত করে ফেলেছিল, যে আব্রাহাম সাথে মিহিয়াকে এক মুহূর্তের জন্য না দেখে থাকতে পারত না। সেই আব্রাহাম না? মিহিয়া এসব ভেবে তাচ্ছিল্য করে হেসে বলল, ঠিক বলেছেন মিস্টার আব্রাহাম ফাহিম চৌধুরী। আপনি সত্যিটা না জেনে আজ আমার সাথে যে নাটক ও রিভেঞ্জটা নিলেন, ও আমার মতো একজন মানুষের নরম মনটাকে যেভাবে বিষিয়ে দিলেন, তাতে আপনি নিজেও একদিন এটা নিয়ে আফসোস করবেন। আফসোস সেই দিন আপনি আমাকে পাবেন না। ও আচ্ছা শোনো, তোমাকে ও পেতে চাইবে কেন? ও তো আমাকে বিয়ে করবে। ইভেন আমরা খুব শীঘ্রই এঙ্গেজমেন্ট ও করব। আর একটা কথা, তোমাকেও আমরা দাওয়াত করব আমরা, তাই না আব্রাহাম বেবি? বলেই নেহা আব্রাহামের গলা জড়িয়ে ধরল। এইসব দেখে মিহিয়ার বুকে মোচড় দিয়ে উঠল। সে নিজেকে আর সামলাতে পারল না। সে সেখান থেকে দৌড়ে চলে গেল। মিহিয়া চলে যেতেই আব্রাহাম ধাক্কা দিয়ে নেহাকে সরিয়ে দিল। সরিয়ে দিয়ে হনহনিয়ে ফ্ল্যাট ছেড়ে নিজের গাড়ি নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। আর এদিকে মিহিয়া আব্রাহাম ফ্ল্যাট হতে বেরিয়ে এসে আনমনা হয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকলো। সে এতটাই বেখেয়ালি হয়ে হাঁটছিল যে কখন যে রাস্তার মাঝখানে চলে এসেছে সে নিজেই জানে না। হঠাৎ করেই মেন রাস্তার মাঝখানে আসাতে সে কিছুটা সময় পর খেয়াল হতে সে দেখল একটা গাড়ি তার সামনে এসে গেছে। সে সরে যাওয়ার আগেই গাড়িটা তাকে ধাক্কা দেয়, যার ফলে সে ছিটকে গিয়ে রাস্তার ধারের একটি গাড়ির সাথে ধাক্কা খায়। মুহূর্তেই যেন তার সমস্ত দুনিয়া থমকে গেল। ধাক্কার কারণে তার মাথা দিয়ে গড়িয়ে রক্ত বের হয়ে আসলো। রাস্তার ধারের কয়েকজন মানুষ মিলে তার কাছে গেল, তবে কেউ এগিয়ে এসে তাকে সাহায্য করলো না। সে নিবু নিবু চোখে তাকিয়ে রইল সাহায্যের আশায়, তবে কেউ মানবিকতা দেখিয়ে তাকে সাহায্য করলো না। আস্তে আস্তে সে চোখ বুজে ফেলল। মিহিয়ার নিথর দেহটা রাস্তার ধারের এক কোণায় পড়ে রইল। হাই মানুষের মনুষ্যত্ববোধ! কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হলে দেখবেন মানুষ সেই অসুস্থ মানুষকে সাহায্য করার আগে ব্লগ করা, ভিডিও করা নিয়ে ব্যস্ত, তবে সাহায্যের জন্য কেউ এগিয়ে আসবে না। সেই অসুস্থ মানুষকে সাহায্য করতে, এটাই বর্তমান যুগের মানুষের মনুষ্যত্ববোধ। ঠিক সেই মুহূর্তে আশার আলো হয়ে কেউ একজন মিহিয়াকে তুলে নিয়ে হাসপাতালে গেল। এদিকে হাসপাতালে নিজের বড় ভাই ফাহাদ এর কেবিনে প্রবেশ করলো। আব্রাহাম
প্রবেশ করেই নিজের বন্ধু সমতুল্য বড় ভাইয়ের নিথর দেহটা দেখতে পেল, যে প্রায় গত 6 মাস ধরে হাসপাতালের সাদা বিছানার এক মরা মানুষের মতো পড়ে আছে। আব্রাহাম গিয়ে ফাহাদের পাশে বসে তার কোনোলা লাগানো বা হাত ধরে প্রতিদিনের মতো গল্প করতে লাগলো। কিছুক্ষণ গল্প করে হাসপাতালে রোগী দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে লাগলো। আর সেই মুহূর্তে তার পাশ দিয়ে হাসপাতালে ওয়ার্ড বয় একটা বেডে মিহিয়ার নিথুর রক্তাক্ত দেহ নিয়ে ইমার্জেন্সিতে গেল, কিন্তু আব্রাহাম মিহিয়ার নিথুর দেহটা দেখতে পেল না। দীর্ঘ 2 দিন পর মিহিয়ার জ্ঞান ফিরে, তবে জ্ঞান ফিরতে সে জানতে পারে তার গর্ভে থাকা ছোট জানটা আর নেই। যা শোনার পর সে আরও পাগলামি শুরু করে দেয়। হোক না সে 2 মাসের একটা সামান্য ব্রণ মাত্র বাচ্চা, তবু ও একজন মায়ের কাছে তার সন্তান এক নারী সেরা ধন। মায়ের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। কিছুক্ষণ পর মিহিয়ার জ্ঞান ফিরেছে শুনে তার বড় বোন রিদিয়া তার সাথে দেখা করতে এসেছে দেখে তার বোন হাঁটু গেড়ে বিছানায় বসে জোরে জোরে কাঁদছে। যা দেখে রিদিয়া বোনের পাশে গিয়ে বসলো, বোনের মাথায় স্নেহের হাত রাখলো। কারো হাতের স্পর্শ পেয়ে মিহিয়া তার বোন নিজের বোনকে দেখে সে তার আবেগ কন্ট্রোল করতে পারল না। বোনকে জড়িয়ে ধরে কাঁদতে মিহিয়া কান্না বিজড়িত কণ্ঠে বলল, আপু আমার বাবুটা আর নেই তাই না? কেমন মা, আমি নিজের বাচ্চাটাকে রক্ষা করতে পারলাম না। রিদিয়া বোনের কথা শুনে তাকে শান্ত করতে করতে বলল, বোন তোকে আমি 1000বার বলেছিলাম এই ভালোবাসার পথে যাস না, আমার মতো রঙহীন জীবন বানাস না, কিন্তু তুই ভালোবাসায় এতটাই মগ্ন ছিলিস যে নিজের বড় বোনের কথা মানলি না, তার পথেই হাঁটলি, তাও আবার ফাহাদের ছোট ভাইয়ের সাথে। দেখ, আমি বলছি না যে ভালোবাসা খারাপ, ভালোবাসা ভালো, তবে তার জন্য জীবনে একজন সঠিক মানুষের আসা প্রয়োজন। আমি জানি না তোর আর আব্রাহামের মধ্যে কি হয়েছে, দেখ যা হওয়ার তা হয়েই গেছে, তাই সেসব কথা বলে আর লাভ নেই। তুই ওর কাছে গিয়ে সব কিছু মিটিয়ে নে। বোনের এহেন কথায় মিহিয়ার চোখ রাগে আগুনের মতো জ্বলে উঠল। হাত মুষ্টিবদ্ধ করে সে রাগান্বিত কণ্ঠে বলল, সরি আপু, আমি অতটাও মহান বা আত্মসম্মানহীন নই যে আমাকে চরিত্র নিয়ে কথা বলবে আর আমি তার কাছে গিয়ে বেহায়ার মতো মানিয়ে নিব। সরি আমাকে দিয়ে এটা হবে না। আর তাছাড়া ও প্রত্যক্ষভাবে ধরতে গেলে সে আমার সন্তানের খুনি, আর খুনির সাথে আমার যাই হোক সংসার করা যায় না। আমি আব্রাহামকে কখনোই ক্ষমা করতে পারবো না রে আপু, বলে সে উল্টো দিকে ঘুরে চোখ বন্ধ করে শুয়ে পড়ল এবং ওর চোখ দিয়ে অজস্র পানি গড়িয়ে পড়তে লাগলো। আর সেই সময়ে কেবিনে প্রবেশ করলো কেউ একজন। এখন আপনি কেমন আছেন মিস আর মিসেস? হঠাৎ করে কারো কথা শুনে মিহিয়া তার দিকে তাকাতেই দেখতে পেল সাদা সাত কালো প্যান্ট পরিহিত শ্যামবর্ণের একজন যুবক, যার বয়স হয়তো বা 28 থেকে 30-এর মধ্যে, উচ্চতা 5 ফুট 6 কি 8 ইঞ্চি হবে, যে এখন কিছুটা সুস্থ আছে। মিহিয়া বোনকে অচেনা লোকটার সাথে কথা বলতে দেখে অবাক করা চাহনি দিয়ে বলল, তুমি এনাকে চেনো আপি? কে উনি? আরে উনি তো বিখ্যাত বিজনেসম্যান মিস্টার রিবান চৌধুরী, যে তোকে অ্যাক্সিডেন্টের সময় এখানে নিয়ে এসেছে, বলল রিদিয়া। মিহিয়া মুখে মুচকি হাসি টেনে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকিয়ে বলল, ধন্যবাদ মিস্টার রিবান চৌধুরী আমাকে নতুন করে জীবন দান করার জন্য। রিবান মুখে সুন্দর একটা হাসি এনে বলল, ধন্যবাদ জানানোর হলে সৃষ্টিকর্তাকে জানান, যিনি সকল প্রশংসার মালিক। আমি তো শুধুমাত্র উপলক্ষ। তিনি যদি সঠিক সময়ে আমাকে আপনার কাছে না পাঠাতেন তাহলে হয়তো আমি 1000 চেয়েও আপনাকে বাঁচাতে পারতাম না, তাই সকল ধন্যবাদ তার প্রাপ্য। রিবানের মুখে এত সুন্দর কথা শুনে মিহিয়া মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। রিবান মিহিয়াকে তার দিকে অবাক করা দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ব্রুকুসকে তাকিয়ে থেকে তার চোখের সামনে তুড়ি বাজিয়ে বলল, কি দেখছেন মিস অর মিসেস? তা আপনার নামটা কি জানতে পারি? মিহিয়া মুখে সামান্য হাসি টেনে বলল। মিহিয়া তাবাসুম আব শেষের কথাটা বলতে গিয়েই
মুখটা মলিন করে বলল, আম নট ম্যারিড, সো আপনি আমাকে মিহিয়া বলে ডাকতে পারেন। শেষের কথাটা বলতে গিয়ে সে রাগে হাত মুষ্টিবদ্ধ করলো। রিবান মিহিয়াকে রেগে যেতে দেখে অতি নরম সুরে বলল, আর ইউ ওকে মিস মিহিয়া? আমি কোনো ভুল করেছি মিসি? শেষের টুকু আর বলতে পারল না। মিহিয়া হিয়া নামটির কথা মনে পড়তেই প্রতারক আব্রাহামের মুখটা মনে পড়ল। একমাত্র সেই তাকে ভালোবেসে হিয়া বলে ডাকত। সাথে সাথেই আব্রাহামের করা প্রতারণার কথাও মনে পড়ল। সাথে সাথেই রাগে তার চোখ জ্বলে উঠল। চোয়াল শক্ত হয়ে এলো। হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করতে করতে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, ডোন্ট কল মি হিয়া, অনলি কল মি হিয়া অর তাবাসসুম, বিকজ আই হেট দিস নেম। নো, ডোন্ট কল মি হিয়া। মিহিয়াকে হঠাৎ করে যেতে দেখে রিবান খুব অবাক হলো। এই তো কিছুক্ষণ আগে তার সাথে কত সুন্দর করে হেসে কথা বলছিল, তাহলে হিয়া নাম শুনে হঠাৎ রেগে গেল কেন? অদ্ভুত, হয়তো এই নামের সঙ্গে কোনো তিক্ততা আছে, না হলে হঠাৎ করে রেগে যাবে কেন? ব্যাপারটা রিভানে খুব জানতে মন চাইল। তবে এই মুহূর্তে ম্যাডাম যে রেগে আছে তাকে আর নাক ঘাটানোই ভালো। বেশি কিছু জিজ্ঞেস করলে হিতে বিপরীতও হতে পারে। আর একদিনের পরিচয়ে কেউ নিশ্চয়ই তার ব্যক্তিগত কথা বলতে যাবে না। তাই সে আর কোনো প্রশ্ন না করে নরম কণ্ঠে বলল, ওকে মিস মিহিয়া, রিল্যাক্স, আমি আর কখনো আপনাকে এই নামে ডাকবো না। তাও আপনি রাগ করবেন না। দীর্ঘ 7 দিন পর আজকে মিহিয়াকে হসপিটাল হতে রিলিজ পেপার দিয়েছে। তবে মাথায় ও হাতে গভীরে ক্ষতের জন্য এখনও ব্যান্ডেজ লাগানো। তবে এই কয়েকদিনে রিবানের সাথে মিহিয়ার ভালো রকমের একটা বন্ধুত্ব হয়ে গেছে। এই 7 দিনে প্রত্যেক দিন একবার করে হলেও মিহিয়ার সাথে দেখা করে গেছে। মিহিয়ার বোন গেছে হাসপাতালের রিসিপশনের লোকদের সাথে কথা বলতে। যেহেতু মিহিয়া এখনও ঠিকভাবে সুস্থ হয়নি, তাই সে বেশিক্ষণ একা দাঁড়িয়ে থাকতে পারবে না। তাই রিভানকে মিহিয়াকে দেখে রাখার দায়িত্ব দিয়ে গেছে। দাঁড়িয়ে থাকতে থাকতেই শরীর দুর্বল থাকার কারণে মাথা ঘুরে পড়ে যেতে নিলে রিভান তা দেখে মিহিয়াকে 2 হাত দিয়ে কোমর জড়িয়ে ধরল। তাদের দুজনকে এত ঘনিষ্ঠ অবস্থায় দেখে কেউ একজন হাত মুষ্টিবদ্ধ করে পাশে থাকা ফুলদানি ছুঁড়ে মারল। হঠাৎ করে আওয়াজের শব্দে তারা দুইজন সরে দাঁড়ালো। মিহিয়া আওয়াজের দিকে তাকিয়েই দেখতে পেল আব্রাহামের পাশে থাকা ফুলদানিটা আছাড় মেরেছে, যার ফলে ফুলদানিটি নিচে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। রাগে আব্রাহামের চোখ অসম্ভব লাল হয়ে গেছে। দেখে মনে হচ্ছে চোখের ওই অগ্নিভরা দৃষ্টিতেই ওদের দুজনকে ধ্বংস করে দিবে। অতিরিক্ত রাগের ফলে ফর্সা মুখও লাল টকটকে আকার ধারণ করেছে। হাতের রগগুলো ফুলে উঠেছে, দেখতে মারাত্মক সুন্দর লাগছে। আব্রাহাম দাঁতে দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই নিজের রাগকে কন্ট্রোল করতে পারছে না। তাই রেগে রিবানের শার্টের কলার ধরে তার মুখে ঘুষি মারল। হঠাৎ করে অচেনা কারোর দ্বারা আক্রমণের শিকার হয়ে রিবান প্রচণ্ড অবাক হলেও অনবরত আক্রমণের ফলে তারও রাগে মাথা চাড়া দিল, যার ফলে সেও রাগের মাথায় আব্রাহামকে পাল্টা ঘুষি মারতে লাগলো। হাসপাতালে সকলে মিলেও আব্রাহামকে থামাতে চেয়েও পারল না। তারা একে অপরকে আক্রমণ করতেই লাগলো। তাদের এই একে অপরকে পাল্টা আক্রমণ করতে দেখে মিহিয়া আর চুপ করে থাকতে পারল না। অসুস্থ শরীরে সে এবার রিবানের সামনে এসে 2 হাত দিয়ে বাধা দিতে লাগলো। রেগে গিয়ে বলল, আপনি খামোখা
ওনাকে মারছেন কেন? এমনিতেই আব্রাহাম রেগেছিল, তার উপর অচেনা একটা ছেলের জন্য মিহিয়ার এত দরদ দেখে তার রাগকে আরও কয়েকশো গুণ বাড়িয়ে দিল। ফলে আব্রাহাম অতিরিক্ত রাগে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল, যার ফলে সে মিহিয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল তাদের মাঝখান থেকে। অতিরিক্ত জোরে ধাক্কা লাগার ফলে মিহিয়া গিয়ে পড়ল ভাঙা ফুলদানির ওপরে। ভাঙা ফুলদানির টুকরোগুলো তার ব্যান্ডেজ করা হাতের ভেতরে ঢুকে গেল। তীব্র ব্যথায় মিহিয়া চোখ মুখ কুঁচকে ফেলল। হাতে কাছের টুকরো ঢোকার কারণে মিহিয়ার হাত থেকে গড়গড়িয়ে রক্ত পড়া শুরু করলো। ব্লিডিং এর কারণে তার মাথা চক্কর দিয়ে উঠল। প্রচণ্ড ব্যথায় খুব জোরে মিহিয়া আহ বলে চিৎকার করে উঠল। হঠাৎ করে আওয়াজ শুনে রিবান ও আব্রাহাম সেই তাকিয়ে দেখল মিহিয়া ব্যথায় ছটফট করছে। আব্রাহাম ও রিবান দ্রুত গতিতে তার দিকে এগিয়ে তাদের হাত বাড়িয়ে কোলে নিতে চাইল, কিন্তু মিহিয়া আব্রাহামের হাত রিজেক্ট করে রিবানের হাত রাখল, যা দেখে আব্রাহামের রাগ তরতরিয়ে বাড়ল। সে রাগে রিবানের দিকে তেড়ে যেতেই মিহিয়া এইবার আর নিজেকে আটকাতে রাখতে পারল না। রাগে গজগজ করতে করতে আব্রাহামের দিকে এগিয়ে গিয়ে অন্য হাত দিয়ে জোরে ঠাস ঠাস করে দু গালে মোট 4টা থাপ্পড় দিল। হঠাৎ করে মিহিয়া থাপ্পড় দেওয়াতে আব্রাহাম রেগে কিছু বলতে যাবে, তার আগে মিহিয়া রেগে চিৎকার করে বলল, থেমে যান মিস্টার আব্রাহাম, আপনি কোন অধিকারে রিবানের গায়ে হাত তুললেন? আপনার কোন অধিকার নেই একজন দোষীন ব্যক্তিকে বিনা অপরাধে গায়ে হাত দেওয়ার, ও কোনো রাইট নাই আমার ব্যক্তিগত লাইফে ইন্টারফেয়ার করার। তাই আমি কার ধরলাম না ধরলাম তাতে আপনার কি? আমি তো চরিত্রহীন লো ক্লাস পরিবারের বিহীন একটা মেয়ে। আপনার ক্লাসের সাথে আমার মতো মেয়েদের ক্লাস যায় না। তাই এই চরিত্রহীন মেয়ে কার হাত ধরলো কার হাত ধরলো না, কার সাথে ঘুরে বেড়ালো, তাতে তো আপনার কোনো সমস্যা হওয়ার কথা নয়। আর আপনার সাথে তো আমার কোনো ব্যক্তিগত কোনো সম্পর্কও নেই যে সেই অধিকারে আপনি এমন রিয়েক্ট করবেন। আর আমাদের মধ্যে যতটুকু ব্যক্তিগত সম্পর্ক ছিল তা তো আপনি নিজ হাতে শেষ করেছেন। সো লিভ মি অ্যালোন বলে মিহিয়া অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আব্রাহামকে জোরে ধাক্কা দিয়ে রিবানের হাত ধরে তাকে ডাক্তারের কেবিনে নিয়ে গেল। কারণ মারামারি করার ফলে রিবানের ঠোঁট ফেটে রক্ত পড়ছে, তাতে ওষুধ লাগিয়ে দিতে হবে। আর নিজের হাতেও পুনরায় ব্যান্ডেজ লাগাতে হবে, রক্ত পড়ছে ও ব্যথা করছে। এইদিকে আব্রাহাম তাদের যাওয়ার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থেকে রাগে পাশের দেওয়ালে জোরে ঘুষি মারল, যার ফলে হাতের চামড়া ফেটে গড়গড়িয়ে রক্ত বের হলো। সেই দিকে তোয়াক্কা না করে আব্রাহাম নিজের ফ্ল্যাটের দিকে রওনা দিল। নিজের ফ্ল্যাট এসে শূন্যতা ভর করলো। পুরো ফ্ল্যাট জুড়ে মিহিয়ার সাথে তার কাটানো সুন্দর মুহূর্তগুলো তার চোখের সামনে ভেসে উঠল। তবে সেই দিকে পাত্তা না দিয়ে নিজের রাগ কমানোর জন্য হট শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুম গেল। ওয়াশরুমে আব্রাহাম দেওয়ালের দুদিকে হাত ঠেকিয়ে শাওয়ার নিচ্ছে। মাথার উপরে ঝর্ণা দিয়ে পানি গড়িয়ে পড়ছে, ফর্সা গায়ে শুয়ে শুয়ে পানি পড়ছে। কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। বারবার মিহিয়া ও রিবানের ওই ঘনিষ্ঠ মুহূর্তের কথা মনে পড়ছে, আর হিংসায় তার মন জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। নিজেকে শান্ত করার জন্য দুহাতে নিজের মাথার চুল জোরে চেপে ধরে জোরে জোরে শ্বাস নিচ্ছে, তবু কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। বুকের ভেতরের প্রতিহিংসার আগুন দাউ দাউ করে জ্বলে উঠছে। রাগে ওয়াশরুমে দেওয়ালে জোরে জোরে ঘুষি মারতে লাগলো। ঠিক ততক্ষণ পর্যন্ত মারতে লাগলো যতক্ষণ না পর্যন্ত সে পুরোপুরিভাবে ক্লান্ত হয়ে গেল। যেহেতু আগে থেকে হাতে আঘাত ছিল, তাই এখন আরও জোরে ঘুষি মারার কারণে হাত পুরো থেতলে গেল। পানির সাথে রক্তের ধারা বইতে লাগলো। অতিরিক্ত রক্তপাতের জন্য তার শরীর ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হয়ে সে বাথটবে
নিজের শরীর ছেড়ে দিল, হাত থেকে টপ টপ করে মেঝেতে রক্ত গড়িয়ে পড়ল। ক্লান্তিতে চোখটা বুঝতে মিহিয়া হাস্যোজ্জ্বল চোখটি ভেসে উঠল। একে একে সকল ঘটনা মনে পড়তেই মুখে একটা রহস্যময় হাসি হেসে বলল, আমার মিহু পাখি, তুমি বড্ড বোকা। খুব তাড়াতাড়ি আমি আবার তোমাকে আমার কাছে নিয়ে আসবো আমার জান। এই দিকে সেই ঘটনার পর আজ 1 মাস হতে চলল। মিহিয়া অতীত থেকে নিজেকে সরিয়ে এনে নিজের পড়াশোনা ও কেরিয়ার করতে ব্যস্ত। নিজেকে সে এমন স্ট্রং ও শক্তিশালী বানাতে চায় যে কেউ যেন তার দিকে আঙ্গুল তোলার আগে 10 বার ভাবে। সেই দিনে সেই ঘটনার পর সে তার বোন ও একমাত্র ভাগিনা বানকে নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামে চলে এসেছে, কাউকে কিছু না জানিয়ে। তবে রিবানের সাথে প্রতিনিয়ত যোগাযোগ আছে। সে নিজেকে যতটুকু সম্ভব স্ট্রং রাখার চেষ্টা করছে। তবে যতই সে নিজেকে অন্যদের সামনে স্ট্রং করার চেষ্টা করুক না কেন, ভেতরে ভেতরে সেও তো একজন নারী। তারও তো একটা নরম মন আছে, তারও তো কষ্ট হয়। তাই এই কষ্টের একমাত্র সাক্ষী প্রতিটি নির্ঘুম রাত ও রাতের আকাশের জ্বলজ্বল করা প্রতিটি তারা। নিজের সন্তান হারানো যন্ত্রণা যে ঠিক কতখানি কষ্টের তা একমাত্র একজন মাই জানে। আব্রাহামের প্রতারণা করলেও সে তো তাকে সত্যিকারের ভালোবেসেছিল। ইদানিং প্রায়শই মিহিয়ার শরীরটা ভালো যাচ্ছে না, সাথে মেজাজটাও সারাক্ষণ খিটখিটে ভাব হয়ে থাকে। অতিরিক্ত রাগ তো আছেই, খেতে মন চায় না, সবসময় বমি পায়। মুড সুইং তো আছেই, এই হাসি পায় আবার এই কান্না পায়। নিজের এই আচরণে নিজেই বেশ অবাক হয়। মাঝে মাঝে তার এই অসুস্থতা দেখে মিহিয়ার বড় বোন রিদিয়া সিদ্ধান্ত নিয়েছে তাকে যে করেই হোক হাসপাতালে নিয়ে যাবে। মিহিয়া বারণ করলেও সে শুনতে রাজি নয়। সে মনে মনে সেটা সন্দেহ করছে, তা যদি সত্যি হয় তবে তার থেকে খুশি কেউ হবে না। কারণ একমাত্র সে দেখেছে এই বাচ্চাটার জন্য তার বোন দিনরাত কেমন পাগলের মতো কান্না করেছে। আজ সকালে মিহিয়াকে একজন গাইনিকোলজিস্ট এর অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে রিদিয়া। সেখানে যাওয়ার জন্য রেডি হচ্ছে তারা। রেডি হয়ে তারা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণের মধ্যে একজন মহিলা গাইনি ডক্টর নীলুফা ইয়াসমিন এসে মিহিয়াকে কিছু টেস্ট দিল। তারপর কিছু সময় অতিক্রম হওয়ার পর মিয়ার হাতে রিপোর্ট আসতে সে হতবাক, নিজের কথা বলার ভাষা হারিয়ে ফেলল। আনন্দে চোখের পানি চলে আসলো। পরে অ্যাক্সিডেন্টের কথা মাথায় আসতে সে ডক্টরকে বলল, ডক্টর, আমার মনে হচ্ছে আপনার কোথাও ভুল হচ্ছে। মিহিয়ার এর কথায় ডক্টর বুড়ো কুঁচকে গেল। সে চোখ মুখে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, তা তোমার কেন মনে হচ্ছে আমি ভুল মিহিয়া? কারণ আমার 1 মাস আগে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়, যেখানে বলা হয় যে আমার বাচ্চাটা মিসক্যারেজ হয়ে গেছে। মিহিয়ার এর কথায় ডক্টর মুস্কি এসে বলল, আমি একদম ঠিক বলেছি মেয়ে, ওই ডক্টর মিথ্যা বলেছে তোমাকে। তবে বেবিটা কিন্তু অনেক দুর্বল, তাই বাচ্চার হার্টবিট কম, তাই ঠিকমতো পুষ্টিকর খাবার খাও, যথাসম্ভব মানসিক চিন্তা মুক্ত থাকো, না হলে বেবির যে কোনো মুহূর্তে খারাপ কিছু হয়ে যেতে পারে। ডক্টরের কথায় মিহিয়া খুশিতে কান্না করে দিল। ডক্টর মুস্কি এসে বলল, তুমি যেভাবে বললে তাতে ওই পরিস্থিতিতে প্রায় সকল মেয়েদেরই মিসক্যারেজ হয়ে থাকে, কিন্তু সৃষ্টিকর্তার অশেষ মহিমায় তোমার বেবির কিছু হয়নি। তার কাছে শুকরিয়া জানাও মেয়ে। দাঁড়াও, তোমার সন্দেহ হচ্ছে তাই তোমাকে বাচ্চার হার্টবিট এর আওয়াজ শোনাচ্ছি, তাহলে সন্দেহ দূর হবে। তারপর ডক্টর বাচ্চার হার্টবিট শোনার যন্ত্রটা নিয়ে এসে তাকে শোনালো। যা শুনে মিহিয়ার বুক কেঁপে উঠলেও সে অনেক খুশি হলো বাচ্চার হার্টবিট এর আওয়াজ শুনে। তারপর ডক্টরের সাথে আরও বেশ কিছুক্ষণ বাচ্চা সম্পর্কে কথা বলে হাসি মুখে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাতে বাড়িতে ফিরে এসে মিহিয়ার রুমের সাথে লাগানো বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থেকে কিছু কথা ভাবছে। আগামী দিনগুলো তার কিভাবে কাটবে, তার অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত। তার বাচ্চা বড় হলে যখন তাকে জিজ্ঞেস করবে
তার বাবাকে। তখন সে কী জবাব দিবে? বাচ্চার কথা মনে পড়তেই তার একটা কথা মাথায় আসলো। তার বাচ্চা যদি ঠিকই থাকে তাহলে হাসপাতালের ডক্টর তাকে মিথ্যা কেন বলল? আর ওই ডক্টরকে দেখে কেন জানি একটু সন্দেহ হয়েছিল। ওর চোখগুলো কেন জানি না খুব পরিচিত মনে হয়েছিল। কিন্তু তখন তার বাচ্চার চলে যাওয়ার কথা শুনে তার পুরো পৃথিবী থমকে গিয়েছিল, যার ফলে সে আর অন্যদিকে নজর দেয়নি। এতদিন যে তার পিরিয়ড হয়নি আর মিসক্যারেজ হলে যে কয়েকদিন প্রচুর পরিমাণে ব্লিডিং হয় সেই সময় তার সেটা মাথাতেও আসেনি। তার কেন জানি মনে হয়েছে তার বোনের সাথে আব্রাহামের ভাইয়ের বিয়ে থেকে শুরু করে তাদের সংসার ভেঙে যাওয়া, তার সাথে আব্রাহামের সম্পর্ক থেকে শুরু বিয়ে বিচ্ছেদ, তার সন্তানের উপর হামলা, এগুলো প্রতিটি ঘটনা একের পর এক সাথে খুব ভাবে কানেক্টেড। উপর থেকে কেউ ইচ্ছে করেই এগুলো করছে। এত কিছু ভাবতেই তার মাথা ছিঁড়ে যাচ্ছে। সে আর এখন আর এত কিছু ভাবতে চায় না। তাকে ডক্টর মানসিক চিন্তামুক্ত থাকতে চায়। তার সন্তানের জন্য হলেও তার মানসিক চিন্তামুক্ত থাকতে হবে। কিছু মাস পর আজ রিদিয়া তার বোন মিহিয়াকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল বেবি চেক আপের জন্য। ডাক্তারটাকে জানায় সব কিছু নর্মাল আছে। যে কৌতূহল বশত ডাক্তারের কাছে জানতে চায় এত বড় অ্যাক্সিডেন্টের পর তার বাচ্চাটা মারা কেন যায়নি কেন। ডাক্তার তাকে জানায়, দেখো মা, তোমার অ্যাক্সিডেন্টটা গুরুতর হলো, পেটে হয়তো বা আঘাত লাগেনি। আর অ্যাক্সিডেন্টের সময় হয়তো তোমার প্রেগনেন্সির 3 মান্থস পার হয়েছিল। বাচ্চা পেটে আসার প্রথম 3 মাস খুবই গুরুত্বপূর্ণ জানো। এই 3 মাস এই বাচ্চা মিসক্যারেজ বেশি হয়। আর তোমার অ্যাক্সিডেন্টের সময় তোমার দ্রুত চিকিৎসা হওয়ার কারণে বেবিটা বেঁচে যায়। আল্লাহ হয়তো বা তোমার কাছ থেকে তোমার বেবিকে কেড়ে নিতে চায়নি, তাই বেঁচে গেছে। ভাবনার মাঝে তাদের সিএনজিটা বাসায় কাছে এসে পড়ল। তবে ফ্ল্যাটের কিছু মহিলার কথায় রিদিয়া ও মিহিয়া দাঁড়িয়ে পড়ল। তারা তাদেরকে জিজ্ঞেস করলো, তা মা, বাচ্চা তো পেটে ধরছো ভালোই, তা তোমার স্বামীরে তো কোনো দিন দেখলাম না, বড় বোনটার জামাইকেও তো কোনো দিন দেখলাম না, তা জামাই কি আছে নাকি কোনো নাগরের লগে ফষ্টি নষ্টি কইরাই সাইরা দিয়েছে? মহিলার এহেন কথায় মিহিয়া মনে কষ্ট পেলেও রিদিয়া রেগে গেলেও খুব শান্ত অথচ ঠান্ডা স্বরে বলল, তা আন্টি, আপনাদের কি খেয়ে দেয়ে আর কোনো কাজ নেই? কাল ওর ফ্ল্যাট, পরশু আরেকজনের ফ্ল্যাটের ঘুরে ঘুরে কার ছেলে কি করলো, কার মেয়ে পালিয়ে গেল, কোন ছেলের সাথে কথা বলতে দেখা গেল, এগুলো খোঁজখবর নেওয়া ছাড়া এতই যদি শখ থাকে সিআইডিতে যোগ দিতে পারেন। আমার পরিচিত এক ভাই আছে, আলাপ করে দিব, নাম্বার লাগবে। আরেকটা কথা, কার ছেলে কার মেয়ের সাথে কথা বলছে, কার মেয়ের বিয়ে হলো, কার বাচ্চা হলো, বাচ্চার বাবাকে কোথায় থাকে, সেটা যার যার ব্যক্তিগত বিষয়। আর কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আপনি হস্তক্ষেপ করতে পারেন? দেশের প্রত্যেকটি নাগরিকের স্বাধীনভাবে বাঁচার চলাফেরা করার অধিকার আছে। আর কেউ যদি তার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করে তাহলে সে চাইলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবে। তাই আপনি যদি আর একবারও আমাদের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করে তাহলে আমি আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। সো মাইন্ড ইট। কিছু বলার আগে ভেবেচিন্তে বলবেন। বুঝতে পেরেছেন? এখন আসতে পারেন। ধন্যবাদ আপনাদেরকে আপনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। রিদিয়ার মুখে এহেন কথা শুনে মহিলাগুলো ভয় পেল। চলে যেতে যেতে বলল, আজকাল কারোর ভালো করতে নাই, ভালো বুঝে খোঁজ খবর নিতে আইলাম আর আমাদেরই কথা শোনালো। বাড়িতে এসেই মিহিয়া দৌড়ে নিজের ঘরে চলে গেল। নিজের ঘরে গিয়ে বিছানায় হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে কাঁদতে লাগলো। বিগত কয়েক মাস ধরে তার এরকম সমালোচনা শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। তবুও আজকে ওর খুব খারাপ লাগছে, যার জন্য ওকে আর ওর হবু সন্তানকে এত কথা শুনতে হচ্ছে। তাকে ও কোনোভাবেই ক্ষমা করবে না যদি সে কোনোভাবে এগুলো করার পেছনে কোনো কারণও থাকে।
তবুও তাকে সে ক্ষমা করবে না। মিহিয়াকে দৌড়ে ওপরে চলে যেতে দেখে রিদিয়া আর কোনো দিক না তাকিয়ে সেও মিহিয়ার রুমে চলে গেল। গিয়ে দেখলো মিহিয়া বিছানায় বসে জোরে জোরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। সে মিহিয়ার পাশে বসে তাকে টেনে নিজের কাছে নিয়ে আসলো। রিদিয়াকে জড়িয়ে ধরতে দেখে মিহিয়া যেন একটা ভরসা স্থল একটা জায়গা পেল। বোনকে জড়িয়েই তার বুকে ছোট্ট বাচ্চাদের মতো আরও জোরে জোরে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে তার হেঁকসি উঠে গেল। রিদিয়া বোনকে কাঁদতে দিল। কাঁদলে মানুষের মনে কষ্টগুলো হালকা হয়। বিগত কিছু মাস ধরে সে তার বোনকে এভাবেই সামলে আসছে। বাইরের মানুষের সামনে নিজেকে যতই স্ট্রং দেখাক না কেন, একমাত্র সেই জানে তার বোন ভেতরে ভেতরে ঠিক কতটা দুর্বল ও অসহায়। একসময় সে নিজেও তো এগুলো পার করে এসেছে, তাই সে ভালো করেই জানে তার বোনের এখনকার মানসিক অবস্থা ঠিক কী রকম। মাঝে মাঝে তো তার নিজেকে মেরে ফেলতে ইচ্ছে করত, তবে নিজের অনাগত সন্তান আর নিজের আদরের ছোট বোনের কথা ভেবে নিজেকে সামলিয়েছে। কারণ বাবা ও মা মারা যাওয়ার আগে তাকে তার বোনকে দেখে রাখার দায়িত্ব দিয়ে গেছে। তাই সে বোনটাকে বোঝানোর ভঙ্গিতেই বলল, সোনা, এই সময়ে মেয়েদের অনেক স্ট্রং থাকতে হয়। আশেপাশে অনেকেই তোকে নিয়ে অনেক খারাপ কথা বলবে, সমালোচনা করবে, তবে তোকে ওদের এসব কথায় মন খারাপ করে থাকলে চলবে না। মনে রাখবি, লোকের কাজই হলো অন্যকে নিয়ে সমালোচনা করা, তবে তাদের কথায় গা ভাসিয়ে দিলে চলবে না। নিজেকে শক্তিশালী করে তৈরি করে তাদেরকে বুঝিয়ে দে তুই দুর্বল নস, তাহলে দেখবি এক সময়ে তারা সমালোচনা করতে করতে হাঁপিয়ে যাবে, তোকে নিয়ে সমালোচনা করা ছেড়ে দিবে। আর একটা সব সময় মাথায় রাখবি, তুই মা হতে চলেছিস, নিজের ভেতরে একটা নতুন প্রাণ ধারণ করছিস, তোকে এত তাড়াতাড়ি হার মানলে চলবে। স্ট্রং মাই সোনা, মাতৃত্ব কোনো অসুখ নয়, এটা প্রতিটি নারীকে তার নারীত্বেরই স্বাদ দেয়। সো এনজয় ইয়োর মাদারহুড মাই ডিয়ার। রিদিয়ার এত সুন্দর ও আদুরেভাবে বোঝানোতে মিহিয়া কান্না থেমে গেল। রিদিয়ার কথাগুলো তাকে মনে আরও দ্বিগুণ সাহস জুগিয়ে দিচ্ছে। নিজেকে সে আরও স্ট্রং বানাবে। ওই বজ্জাত খাটাস বেয়াদব আব্রাহামকেও দেখিয়ে দিবে যে ওর পরিচয় ছাড়া একা একাই নিজের পরিচয়ে বাচ্চা মানুষ করা যায়। মনে মনে আব্রাহামকে আরও খানিকটা বকা দিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে গেল। মিহিয়াকে যেতে দেখে রিদিয়া মনে মনে দুশ্চিন্তামুক্ত হলো। যাক, তার বোঝানো তাহলে কাজে লেগেছে। তাই সে গেল খাবার আনতে। মিহিয়া অনেকক্ষণ ধরে না খেয়ে আছে, আর ওদিকে তার ছেলে আসার সময়ও হয়ে এসেছে। মিহিয়াকে খাইয়ে দিয়ে ছেলেকে খাওয়াতে হবে। ছেলেকে খাওয়ানোর থেকে যুদ্ধ করা তার কাছে বেশি সহজ বলে মনে হয়। এত দুষ্টু তার ছেলে। এদিকে হাসপাতালে 304 নাম্বার কেবিনে শুয়ে আছে আব্রাহামের বড় ভাই ফাহাদ, মুখে অক্সিজেন মাস্ক পরানো, শ্বাস চলছে ধীরে ধীরে, পাশের যন্ত্রটা বিপ বিপ আওয়াজে চলছে। তার মধ্যে কেউ একজন ফাহাদের কেবিনে ঢুকে তার অক্সিজেন মাস্ক খুলে দিল, যার ফলে তার শ্বাসকষ্টে বেড়ে গেল। নিজের ইনজেকশন নিয়ে কিছু একটা পুশ করতে যাবে ঠিক সেই সময়ই কেউ কেবিনে আব্রাহাম প্রবেশ করে। ঠিক সেই মুহূর্তে কেউ সরে গেল, তবে তার হাত থেকে ইনজেকশনে সিরিজটি পড়ে গেল। আব্রাহাম রুমে প্রবেশ করে সিরিজটি হাতে নিয়ে মুখে একটা রহস্যময় হাসি টেনে বলল, ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। আমিও দেখতে চাই তুমিও ঠিক কতদিন এইভাবে লুকিয়ে থাকতে পারো। হাসপাতালে রুম নাম্বার 304 আব্রাহাম ফাহাদের কেবিন থেকে পাওয়া সিরিজটা নিজের পকেটে ঢুকিয়ে ফাহাদের অক্সিজেন মাস্ক ঠিক করে রুমের সব ঠিকঠাক করে রুম হতে বেরিয়ে গেল আর সিরিজটা ল্যাবে পাঠিয়ে দিল পরীক্ষা করতে যে কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। এদিকে মিহিয়ার প্রেগনেন্সির এখন 8 মাসে পড়েছে। এখন সে নিজের ভেতরে থাকা ছোট্ট পানগুলোর অস্তিত্ব বুঝতে পারে। ওয়েট এ মিনিট, বুঝতে পারছেন না?
পানগুলো বলতে কি বলছি। মিয়া কিছুদিন আলতা করে জানতে পারে যে তার পেটের ভেতরে 3টা ছোট ছোট ছানাপোনার বাসা। মিহিয়া আয়নায় দাঁড়িয়ে নিজের শরীরের অবস্থা দেখে নিজেকে দেখে হাসি পাচ্ছে। সে মোটেও মা হওয়ার আগে এতটা গোলুমোলু ছিল না, ধরতে গেলে সে মোটামুটি ফিটফাট ছিল, যাকে বলে একদম পারফেক্ট বডি। তবে মা হওয়ার পর সে অনেকটাই গোলুমোলু হয়েছে। হাত পা ফুলে গেছে, ফর্সা গাল দুটোর মাংস বেড়েছে, পেটও ফুলে ফুটবলের মতো হয়েছে। অন্য সব মায়েদের তুলনায় তার পেটটা একটু বেশি বড় হয়েছে, কারণ তার ভেতরেই যে আছে তার দুষ্টু মিষ্টি 3টি ছানাপোনা, যারা প্রায় কিছুক্ষণ পর পর নড়ে চড়ে তাদের অস্তিত্বের জানান দেয়। আজ তার বোনের বোঝানো সেই দিনের কথাগুলো মনে পড়ছে। আসলে সেই দিন তার বোন ঠিকই বলেছিল, মাতৃত্ব সুন্দর, এটি উপভোগ করার মতো একটা পিরিয়ড। আয়নার সামনে দাঁড়িয়ে এসবই ভাবছিল মিহিয়া। তার মধ্যেই নিচ থেকে তার বোনের ডাক এলো। সে নিশ্চয়ই এখন তাকে ফল খাওয়ানোর জন্য ডাকছে। ফল খেতে তার মোটেও ভালো লাগে না, তবে তার বোন কাজ থেকে ফিরে আসার আগে প্রতিদিন টাটকা ফল আনবে আর তাকে ও ভানকে তার সামনে বসিয়ে রেখে ঠেসে ঠুসে ফল খাওয়াবে। দুই খালা ভাগ্নের কেউ ফলমূল খেতে পছন্দ করে না, দুজনেরই স্বভাব প্রায় একই রকম। ভাবনার মাঝে আবার ডাক এলো। মিহিয়া আসছি বলে নিচে চলে গেল। হাসপাতালে নিজের কেবিনে বসে গভীর ভাবনায় মগ্ন আব্রাহাম মনে মনে কিছু হিসেব মেলানোর চেষ্টা করছে। তার ভাবনার মাঝেই দরজায় কেউ নক করলো। সে তাকিয়ে দেখলো ল্যাবের একজন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, যার নাম রায়হান। আব্রাহাম রায়হানকে ঢোকার পারমিশন দিল। রায়হান ঢুকে তার হাতে রাখা ফাইলগুলো আব্রাহামের হাতে দিয়ে বলল, স্যার, কাল যে আপনি ইনজেকশন এর সিরিজটি দিয়েছিলেন, পরীক্ষা করতে তার রেজাল্ট এসে গেছে। এই ফাইলগুলোর মাঝেই রেজাল্ট দেওয়া আছে। আসছি স্যার। রায়হান যেতেই আব্রাহাম তার হাতে রাখা ফাইলগুলো দেখে রাগে ফাইলগুলো দূরে সরিয়ে মারল। সেখানে কোনো দিন নির্দিষ্ট কোনো প্রমাণ ছিল না। অপরাধী খুব বুদ্ধিমত্তার সাথেই তার প্রমাণ লোপাট করেছে। রাগে তার ফর্সা হাতের রগগুলো ফুলে উঠল। ঠিক সেই মুহূর্তে তার ফোনে একটা আননোন নাম্বার হতে ফোন এলো, যা বিগত 1 বছর এসে চলেছে, যে তাকে নানানভাবে হুমকি দামকি দিয়ে যাচ্ছে। প্রতিবার নতুন সিম নাম্বার দিয়ে তাকে ফোন করে আর কথা বলা শেষে সিমটাও নষ্ট করে ফেলে। আব্রাহাম ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে একজন হাসিমাখা শয়তানি কণ্ঠে বলল, কি ডক্টর আব্রাহাম ফাহিম চৌধুরী, আবার ফেল মেরে গেলেন নয়তো? এত আয়োজন করেও আমাকে ধরতে পারলেন না তো আর পারবেনও না। আমাকে ধরা এত সহজ নয়। এমনিতেই আব্রাহাম রেগেছিল তার উপর। এই ফোনের ব্যক্তির কথায় সে আরও রেগে গিয়ে অশালীন ভাষায় কিছু গালি দিয়ে বলল, শালা বেজন্মা, বুকে পাতা থাকে তো সামনে এসে কথা বল। কাপুরুষের মতো লুকিয়ে থেকে নিজেকে কি মহান ভাবছিস শালা? সামনে যেদিন পাবো না। অজানা ব্যক্তিটি প্রতি উত্তরে বলল, তুই আমার কিছুই করতে পারবি না, শুধু দেখে যা তোর জীবনটা আমি কিভাবে ধ্বংস করি। আব্রাহাম তার প্রতি উত্তরে সে বলল, মাত্র 7 টাইমে আমি যদি তোরে 7 দিনের মধ্যে টেনে হিঁচড়ে আমার সামনে এনে তোর সানা ফাটাইছি, তাহলে আমার নামও আব্রাহাম ফাহিম চৌধুরী না। বলে সে ওপাশের ব্যক্তিকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলল। মাথার চুল 2 হাতে খামচে ধরে ঘন ঘন শ্বাস ফেলে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করতে লাগলো। তারপর মুখে একটা রহস্যময় বাঁকা হাসি এসে বলল, আমিও দেখি আপনি ঠিক কতদিন এইভাবে লুকিয়ে থাকেন মিস্টার এক্স। আপনার জন্য আমি আমার মিহু পাখিকে হারিয়েছি, তাকে যা নয় তাই বলে অপমান করেছি, আমার নিজের অংশকে অস্বীকার করেছি। আপনাকে তো আমার কাছে ধরা দিতেই হবে। বলে সে বকিং চেয়ারে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রইল। মিহিয়া ও
ইউভান সোফায় বসে ফল খাচ্ছে আর টিভিতে কার্টুন দেখছে। ঠিক সেই সময় তার পেটে থাকা দুষ্টু ছানাগুলো পেটে কিক করলো। মিয়া ফল খাওয়া ছেড়ে দিয়ে পেটে হাত দিয়ে বাচ্চাদের উদ্দেশ্য বলে উঠল, কি হলো আবার ছানাপোনারা, এত নাড়াচাড়া করছো কেন, দেখতে পারছো না মাম্মাম খাবার খাচ্ছে? তাহলে মাম্মাম কে কষ্ট কেন দিচ্ছ? চুপ হয়ে যাও সোনারা। হঠাৎ করে আওয়াজে শুনে ইউভান সেদিকে তাকিয়ে দেখল তার মামনিকে নিজের পেটের মধ্যে হাত রেখে কথা বলছে। যা দেখে সেও তার কাছে গিয়ে তার মামনির দিকে তাকিয়ে আবদারের সুরে বলল, মামনি আমিও তোমার মতো বাবুদের সাথে কথা বলতে চাই, আমাকে কথা বলতে দিবে? মিহিয়া তার একমাত্র আদুরে ভাগ্নের কথা শুনে মুচকি এসে সম্মতি দিল। সে সেখানে হাত রাখতেই বাচ্চাগুলো কিক করতে লাগলো। ইউভান মিহিয়া পেটের সাথে মুখ লাগিয়ে নিজের ভাষায় কিছুক্ষণ বকবক করে মিহিয়ার দিকে তাকিয়ে বলল, মামনি তোমার যদি একটা লাল টুকটুকে মেয়ে হয় তাহলে তাকে আমার সাথে বিয়ে দিবে গো? মিহিয়া মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, তা তো আমি আমার মেয়েকে তোমাকে দিব, কিন্তু তার আগে তোমাকে পড়াশোনা করে বড় ডাক্তার হতে হবে মাই বেবি। মামনির এর কথা শুনে ইউভান লাজুক হেসে চলে গেল নিজের ঘরে হোমওয়ার্ক করতে। ঠিক সেই সময় বাসার কলিং বেল বেজে উঠল। রিদিয়া কিচেনে রান্না করছিল বলে মিহিয়া গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতে সে একজন ডেলিভারি বয়কে দেখল, যে তাকে হাসি মুখে একটা পার্সেল তাকে এগিয়ে দিল। মিহিয়াও হাসি মুখে পার্সেলটা নিয়ে দেখল নিচে রিবানের নাম লেখা। রিদিয়াও রান্নাঘর থেকে এসে মিহিয়ার হাত থেকে পার্সেল দেখে মুচকে এসে বলল, আবারও নিশ্চয়ই রিবানের নামে এসেছে, ফোন করে ওকে একটা ধন্যবাদ দে। মিহিয়া মাথা নেড়ে সম্মতি সূচক জবাব দিয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে রিবানকে ফোন দিল। ফোন দেওয়ার কিছুক্ষণের মধ্যে রিবান ফোন ধরে অভিমানী কণ্ঠে বলল, তা ম্যাডাম, হঠাৎ করে এই অদম ব্যক্তির কথা স্মরণ করার কারণ জানতে পারি? মিহিয়া একটু হেসে বলল, তা সাহেব কেমন আছেন? তা আমি না হয় নিজের অসুস্থতার কারণে আপনার খবর নিতে পারি না। আপনি কি আমার খবর নেন? জীবনে তো ফোন করে খবর নেন না। আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য ফোন করেছি স্যার, আমার জন্য কিছুদিন পর পর এত সুন্দর সুন্দর গিফট ও চকলেট দেওয়ার জন্য। রিবান মিহিয়ার কথা শুনে বলল, আমি তো কিছুই পাঠাইনি ম্যাডাম, আমার নামে হয়তো অন্য কেউ মজা করে পাঠিয়েছে। সে রিবানের সাথে আরও কিছুক্ষণ কথা বলে সে শিওর হলো যে পার্সেলগুলো সত্যিও পাঠায়নি, রিবান পাঠিয়েনি। কথাটা ভেবে মিহিয়া বেশ চিন্তায় পড়ে গেল। এতদিন রিবানের নামে পার্সেল আসে বলে সে এতদিন মনে করেছিল এগুলো রিবান পাঠায়, কারণ সে আর রিবান এই কয়েক মাসের মধ্যে ভালো বন্ধু হয়ে গেছে, যাকে বলে অনেকটাই বেস্ট ফ্রেন্ডের মতো। কিন্তু আজ জানতে পারলো সেগুলো নাকি রিবান পাঠায় না। আচ্ছা, ও যদি না পাঠায় তাহলে বিগত কয়েক মাস ধরে যে রিবানের নামে পার্সেলগুলো আসে তাহলে ওগুলো কে পাঠায়? সে আরও কিছুক্ষণ বারান্দায় বসে থেকে ঘরে এসে শুয়ে পড়ল। মাঝরাতে কারো গরম নিঃশ্বাসের গায়ের ওপর পড়তেই তার ঘুম ভেঙে গেল। কারো গরম নিঃশ্বাস মিহিয়ার গায়ে পড়তেই তার ঘুম ভেঙে যায়। সে বিছানায় উঠে বসে বেড সাইডের ল্যাপটপটা অন করতেই দেখতে পেল তার আশেপাশে পাশে কেউ নেই। টেবিলের কাছে একটা চিরকুট রাখা, যেটা দেখে মিহিয়া নিজের কাছে নিয়ে এসে খুলে দেখল তার মধ্যে তাকে সতর্ক করে লেখা কিছু কথা। নিজের বাচ্চাদের আর নিজেকে যদি বাঁচাতে চাও তাহলে আব্রাহামের থেকে দূরে দূরে থাকো। তুমি যদি আবার তার লাইফে ফিরে যেতে চাও বা তার সাথে যোগাযোগ করার চেষ্টাও করো, তাহলে তুমিও তোমার বাচ্চা দুজনকেও উপরে পাঠাতে আমার 1 সেকেন্ডও লাগবে না। সো সাবধান। এরকম একটা হুমকি বার্তা শুনে মিহিয়া ভয় পেলেও বেশ শান্ত স্বরে
নিজের আত্মাশের ফুলো পেটে হাত রেখে বিড়বিড় করে বলল, ভয় পেও না সোনারা, মা আছে না তোমাদের সাথে। মা থাকতে তোমাদের ক্ষতি করা তো দূরে থাকুক, কেউ ছুঁয়েও দেখতে পারবে না। আমার সোনারা, নিশ্চিন্তে ঘুমাও, মা আছে না তোমাদের সাথে। বলে সে গভীর ভাবনায় পড়ল। কে এমন আছে যে তাকে আর তার সন্তানদের মারতে চায়? কেউ তো আছে যে চায় না সে আর আব্রাহামের সাথে সংসার করুক বা আব্রাহামের কাছে ফিরে যাক। এটা নিশ্চয়ই ওই ফালতু লোকের কোনো পুরনো শত্রুর কাজ। ওই ফালতু বেয়াদব লোকের জন্য তাকে ও তার আন্ডার বাচ্চাকে কতটা সাফার করতে হচ্ছে। সে যাই হোক, সে এমনিতেও আব্রাহামের কাছে ফিরে যাবে না, কারণ আব্রাহাম জেনে বা না জেনে কিংবা বাধ্য হয়েই যেভাবেই বলুক না কেন, সে তার সবচেয়ে বড় সম্পদ। তার চরিত্র নিয়ে কত বাজে কথা বলেছে, তাও আবার ওই বেয়াদব বেহায়া শাকচুন্নি মেয়েটার সামনে তাকে জড়িয়ে ধরে আবার ন্যাকামি করে যাচ্ছিল। তাই আব্রাহামকে সে কখনোই ক্ষমা করবে না, সে যে পরিস্থিতিতেই ওই সব কথা বলুক না কেন। সে এই সবই ভেবে যাচ্ছিল, ঠিক সেই সময়ের তার বোনের কথা শুনে তার ভাবনার সমাপ্তি ঘটল। দেখলো তার বোন হাতে পানির বোতল নিয়ে তার দিকে এগিয়ে আসতে আসতে বলল, কী ব্যাপার সোনা, কোনো সমস্যা? নিচে পানি খেতে নামছিলাম, কিন্তু তোর রুম লাইট জ্বালানো দেখে ভাবলাম কোনো বিপদ হলো নাকি। এভরিথিং ইজ ওকে বাচ্চা, তোর কি বেশি খারাপ লাগছে বাচ্চা? বোনকে বল সোনা। বোনকে তাকে নিয়ে এহেন চিন্তিত স্বরে কথা বলতে দেখে মিয়া মুচকি এসে বোনের দিকে এগিয়ে গিয়ে বোনের গলা জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে আহ্লাদের স্বরে বলল, আমি ঠিক আছি আপি, চিন্তা করো না। খুব ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর তার আপাই তাকে কোলে পিঠে করে মানুষ করেছে। সে নিজেও তখন অত বড় ছিল না, তাও বোনকে মা বাবা দুজনের ভালোবাসার দেওয়ার চেষ্টা করতো রিদিয়া। তাই বোনকে কাছে পেলে মিহিয়া যেন একটু বেশি আবেগীয় আহ্লাদি হয়ে ওঠে, ঠিক যেভাবে একজন বাচ্চা দীর্ঘদিন পর তার মা বাবাকে কাছে আহ্লাদি হয়ে যায়। ঠিক তেমনভাবেই রিদিয়া তার জীবনে তার মায়ের মতো, আর রিদিয়াও তাকে সর্বদাই বাচ্চার মতো ট্রিট করে। তাই তো মিহিয়ার জীবনের লিস্ট করা হয়, তাহলে সবার উপরে তার বোনের নাম উঠবে। খুব ভালোবাসে তারা একে অপরকে, তাদের সম্পর্কে অনেকটাই মা ও মেয়ের মতো। কেউ কারো কাছে থেকে কোনো কিছু লুকায় না। তাই মিহিয়াকে দেওয়া আগন্তুকের চিরকুটটা রিদিয়ার সামনে এগিয়ে দিয়ে বলল, দেখো আপি, এটা কে যেন আমার রুমে রেখে গেছে। রিদিয়া মিহিয়ার কাছ থেকে চিরকুটটা নিয়ে পড়তেই সে গভীর চিন্তায় পড়ল। চিন্তিত স্বরে বলল, তার মানে কেউ আসছে যে তোর আর বাচ্চাদের ক্ষতি করতে চায়, যে চায় না তুই কোনোদিন আব্রাহামের কাছে ফিরে যাস। মিহু, আমার মনে হচ্ছে আমাদের অগোচরে কেউ একজন বিশাল বড় ষড়যন্ত্র করে যাচ্ছে, যা আমরা কেউ ধরতেও পারছি না। তাই আমাদেরকে সাবধানে থাকতে হবে। তাই আমি আর ইউভান কাল থেকে তোর কাছে শুভ সোনা। আমি তোদের নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। রিদিয়ার এর কথায় মিয়া কিছু বলতে যাবে, তার আগেই তাকে থামিয়ে দিয়ে তাকে নকল করে বলল, এখন তুই বলবি? আপি, আমি সারা রাত ঘুমাতে পারি না। তুমি সারাদিন বিজনেস সামলে বাড়িতে এসে আমাকে আর ইউভানকে সামলে সারা রাতটাই তো পাও রেস্ট নেওয়ার। আর এখন যদি আমার সাথে থাকো তাহলে তোমার সারা রাত ঘুম হবে না। আপাই, আমি এখন মা হতে চলেছি। আমি আর তোমার ছোট্ট মিহু পাখি নেই। মিহিয়া বোনের এর কথায় ঠোঁট জোড়া উল্টিয়ে অভিমানী কণ্ঠে বলল, তুমি আবার আমাকে নকল করছো আপি? আর আমি কি ভুল কিছু বলেছি? তুমিও তো মানুষ, কোনো রবট নও। সারা রাত দিন এত পরিশ্রম করে তুমিও তো ক্লান্ত হও, আর বিশ্রাম করার জন্য ওই রাতটুকুই তো পাও। তাই আমিও তোমার বিশ্রামের সময়ে তোমাকে বিরক্ত করতে চাই না। আরও তো বিশ্রামের প্রয়োজন আছে। বোনের এহেন কথায় রিদিয়া মুচকি হেসে বলল, জানিস, তোমার আমি ছিলাম বাবা মায়ের প্রথম সন্তান।
আমাকে মানুষ করতে গিয়ে বাবা মা আর বাচ্চা নিতে চায়নি, কিন্তু আমি যখন দেখতাম অন্যরা ছেলেমেয়েরা তাদের ভাই বোন নিয়ে খেলা করছে, তখন মা বাবা মায়ের কাছে কেঁদে কেটে বায়না ধরতাম আমাকে একটা ছোট্ট ভাই বোন এনে দিতে। তারপর তারাও আমার জেদের কাছে হার মেনে তোকে নেওয়ার সিদ্ধান্ত নিল। তাই আমি আমার 15তম জন্মদিনে তোকে পেয়েছিলাম। সৃষ্টিকর্তার পরম আশীর্বাদে তুই যেদিন জন্ম নিলি, জানিস তো সেদিন অনেক কাঁদছিলি, বাবা মা কারো কোলেই চুপ করছিলিস না। আমি নিতেই তুই চুপ করে গেছিস। আমার সেদিনকে নিজেকে নিজের কাছে কেমন যেন মামা ফিল হচ্ছিল। তুই আমার কাছেই ইউভানের মতো, আমার আরেকটা সন্তানের মতো। সবার কাছে ইউভান আমার প্রথম সন্তান হলেও আমার কাছে তুই আমার প্রথম সন্তান। আমি আমার প্রথম মাতৃত্বের স্বাদ পেয়েছিলাম তোকে প্রথম কোলে নিয়ে। আর একজন মা যতই ক্লান্ত থাকুক না কেন, সন্তানের বিপদের বেলায় সে সর্বদাই ক্লান্তহীনভাবে পাশে থাকে। সো আমার ক্লান্ত কেন লাগবে তোর কাছে থাকতে আমার বাচ্চা। অনেক কথা হয়েছে, বিশ্রাম নে। আমি এই ব্যাপারে তোর আর কোনো বারণই শুনবো না। আমার কাছে সবার আগে তোর নিরাপত্তা বেশি দামি। বোনের এহেন ভালোবাসায় মিহিয়ার চোখ জ্বলে ভরে গেল। সে বোনকে শক্ত করে জড়িয়ে ধরে কান্নারত গলায় বলল, ধন্যবাদ তোমাকে আপু, আমাকে এত এত ভালোবাসার জন্য। আমিও তোমাকে অনেক ভালোবাসি আপু। মিহিয়ার কথায় রিদিয়া মিহিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে সুন্দর করে হেসে বলল, আমিও তোকে অনেক ভালোবাসি আমার বাচ্চা। বলে মিহিয়াকে বিশ্রাম নিতে বলে সে চলে গেল। আর মিহিয়াও আর কিছু না ভেবে ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিল। ও কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল। এইদিকে সকালে রোজকার মতো হাসপাতালে চলে এসেছে আব্রাহাম। এসে প্রতিদিনের মতো প্রথম ফাহাদ এর রুমে গিয়ে দেখে সব কিছু ঠিক আছে কিনা। সব ঠিকঠাক দেখে সে হাতা দেয় ল্যাবের দিকে, কারণ কালকের রাগের মাথায় প্রথমে ফাইলগুলো দেখে কিছু আন্দাজ করতে না পারলেও পরের রাতে যখন ঠান্ডা মাথায় ফাইলগুলো আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, তখন তার বেশ কিছু জায়গায় সন্দেহ হয়। বারবার ফাইলগুলো রিচেক করার পরে সে বুঝতে পারে যে এটা আসল ফাইল না। তাই সে ল্যাবের দিকে হাঁটা দেয়। ল্যাবের দরজার সামনে এসে কিছু কথা শুনে আব্রাহামের পা জোড়া থেমে যায়। কেউ একজন ফিসফিস করে ফোনে কথা বলছে। আপনি চিন্তা করবেন না স্যার, আমি সব কিছু সামলিয়ে নিয়েছি। আমি আসল ফাইল সরিয়ে নকল ফাইল দিয়েছি। আব্রাহাম স্যার কোনোভাবেই টের পাবে না এইসবের পিছনে যে আপনার হাত আছে। তাই আমি যেমন আপনাকে খুশি করেছি, ঠিক তেমনই আপনিও আমাকে খুশি করুন। বলেই ফোনের অপর পাশের লোকের সাথে আরও কিছুক্ষণ কথা বলে হাসি মুখে ফোন কেটে দিল। আর এইদিকে আব্রাহাম তাদের দুজনের কথা শুনে মুখে রহস্যময় হাসি এনে বিড়বিড় করে বলল, অনেক খেলা খেলেছো তোমরা, এবার আমাকেও একটু খেলতে দাও। বলে বাঁকা হেসে চলে গেল। তার যা জানার ছিল তা জানা হয়ে গেছে, এবার হবে আসল খেলা। রাতে নিজের ডিউটি শেষ করে বাসায় ফিরছিল রায়হান। ঠিক সেই সময় একটা কালো রঙের গাড়ি এসে তার সামনে এসে দাঁড়ালো। সে কিছু বুঝে ওঠার আগেই কেউ একজন এসে তার মুখে রুমাল চেপে ধরে অজ্ঞান করে নিয়ে গাড়িতে তুলে নিয়ে চলে গেল। রাত প্রায় 9টার কাছাকাছি। ঢাকা শহরের কর্মরত সকল মানুষ নিজেদের কর্মস্থান ত্যাগ করে যার যার আপন নিরে ফিরে যাচ্ছে নিজেদের আপন মানুষদের কাছে। আর এইদিকে রায়হান একটা অন্ধকার গাউনের মধ্যে অজ্ঞান অবস্থায় একটা চেয়ারের সাথে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে, যার চারপাশটা গুটগুটে অন্ধকার। কোনো আলো নেই, শুধুমাত্র মাথার উপরে একটা হলুদ বাতি জ্বলছে, তাও অল্প আলোয়। আশেপাশে কিছুই ভালোভাবে বোঝা যাচ্ছে না। হঠাৎ করে কেউ একজন চোখের উপর পানি ছিটিয়ে দেওয়াতে তার জ্ঞান ফিরল। আদো আদো চোখে নিজের অবস্থান দেখে সে তৎক্ষণাৎ চিৎকার করে বলতে লাগলো, আপনারা কারা? আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আমি আপনাদের কি এমন ক্ষতি করেছি? রায়হানের এহেন চিৎকারে অন্ধকারে থাকা লোকটা একটা ডেভিল মার্কা হাসি দিয়ে বলল, উফ, এত চিৎকার করে কেন? আশেপাশের পশু পাখিদের কেন এত
কষ্ট দিচ্ছ। চুপচাপ আমি যা বলবো তার সঠিক উত্তর দিবে। ভদ্র ছেলের মতো। ঠিক আছে। রায়হান অজানা লোকটির কথা শুনে ভয়ে শুকনো ঢোক গিলে বলল, কে আপনি? আর আমার কাছে কী চান? অন্ধকারে থাকা লোকটি এবার বেরিয়ে আসে এবং রায়হানের সামনে একটা চেয়ার নিয়ে এসে পায়ের উপর পা তুলে বসলো। লোকটির গায়ে কালো শার্ট, কালো প্যান্ট, হাতে দামি ব্র্যান্ডের ঘড়ি, চোখে কালো চশমা, মুখে মাস্ক। রায়হানের কথা শুনে লোকটি মুচকি হাসি দিয়ে মুখের মাস্ক সরাতে বলল, আমাকে চেহারা দেখে সহ্য করতে পারবে তো? বলেই মুখ থেকে সম্পূর্ণ মাস্ক সরিয়ে ফেলল। আর লোকটার চেহারা দেখে রায়হান পুরাই অবাক হয়ে আব্রাহাম এর দিকে তাকিয়ে তোতলানো সুরে বলল, আব্রাহাম স্যার, আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? কি করেছি আমি আপনার সাথে? রায়হানের এরকম বোকা বোকা কথা শুনে আব্রাহাম শান্ত সুরে বলল, আমার সাথে কি করেছো তা তুমি খুব ভালো করেই জানো। আরেকটা কথা, আমার সামনে এমন বোকা সাজার মিথ্যা চেষ্টা করো না। বলেই আব্রাহাম রায়হানের দিকে ওর দেওয়া গতকালের ফাইলগুলো ছুঁড়ে দিয়ে রাগী কণ্ঠে বলল, এবারও কি তুমি আমার সামনে ভদ্রলোক সাজার চেষ্টা করবে? যে তুমি কিছুই জানো না। আমার বেশি রাগ ওঠানোর চেষ্টা করো না। শান্ত আছি, শান্তই থাকতে দাও। একবার রেগে গেলে সেটা তোমার জন্য ভালো হবে না। তাই এত কাহিনী না করে সত্যিটা বলে ফেলো। আব্রাহাম এইরকম রাগী কণ্ঠে শুনে রায়হান মনে মনে কিছুটা ভয় পেয়ে গেলেও শেষবারের মতো নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য বলল, বিশ্বাস করুন স্যার, আমি কিছু করি নাই। আপনি ভুল বুঝছেন। হয়তো বা অন্য কেউ করে আমাকে ফাঁসাতে চায়। পুরো কথা সম্পূর্ণ করার আগেই আব্রাহাম রেগে গিয়ে চেয়ার ছেড়ে উঠে রায়হানকে ঘুষি মারতে মারতে বলল, তোর সাথে প্রেমালাপ করার জন্য আমি তোকে এখানে নিয়ে এসেছি। সঠিক প্রমাণ না পেয়ে এই আব্রাহাম ফাহিম চৌধুরী কাউকে আঘাত করে না। তোর ভালোর জন্য তোকে এতক্ষণ এত সুন্দর করে বোঝাচ্ছিলাম, বাট তুই তো আবার ভালো কথা শোনার মানুষ না। বলেই পাশে থাকা লাঠি নিয়ে আব্রাহাম রায়হানকে বেদম পিটতে লাগলো। অনেক মার খাওয়ার পর শেষে রায়হান মুখ খুলল আর এসবের পিছনে কেস আছে তার নাম বলে দিল আব্রাহামকে। আর আব্রাহাম ওই ব্যক্তির নাম শুনে বেশ অবাক হয়ে মুখে এক তাচ্ছিল্যের হাসি এনে বিড়বিড় করে বলল, শেষ পর্যন্ত পিছন থেকে তুই সুইটা মারলি। এই প্রতারণাটা তুই না করলেও পারতি। কিন্তু তুই আমার যতই আপনজন হোস না কেন, শাস্তি তো তোকে পেতেই হবে। তোর জন্য আমি আমার ভালোবাসার মানুষ, আমার প্রিয়তমা স্ত্রীকে কত খারাপ কথা বলেছি জানোই। তাই বলে অপমান করেছি, নিজের অংশ, নিজের রক্তকে অস্বীকার করেছি। সো তোর তো এত সহজে মাপ নেই। বলেই একটা বাঁকা রহস্যময় হাসি আসলো। রাত 12টায় একটা নামি দামি বারে রায়হান ওয়েট করছে সেই অজানা বসের জন্য, যার সাথে প্রায়শই এখানে মিট করতো রায়হান। আর আব্রাহাম এর ক্ষতি করার জন্য তার হয়ে অনেক কাজ করে দিত, বিনিময়ে মোটা অঙ্কের টাকা পেত। হঠাৎ করে কাঁধে কারো ছোঁয়া পেতেই রায়হান সেদিকে তাকিয়ে দেখল, এই তো তার বস, যার নাম রিফাত। সে রায়হানের সামনে এসে একটা চেয়ার নিয়ে বসলো আর খানিকটা সতর্কতার সহিত কণ্ঠে বলল, তোকে কতবার বলেছি যে সবসময় আমাকে ডাকবি না। আর আমি তো তোর সকল টাকা পরিশোধ করে দিয়েছি, তাহলে আবার ডেকে পাঠালি কেন? বলেই রায়হানের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে দেখে সে অন্যদিকে তাকিয়ে আছে। তার দিক লক্ষ্য করে সেও সেই দিকে তাকিয়ে দেখল তার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে আব্রাহাম। যা দেখে সে আব্রাহামের দিকে এগিয়ে গিয়ে বলল, তাহলে তুই রায়হানকে দিয়ে প্ল্যান করে আমাকে এখানে তোর সামনে নিয়ে এসেছিস? বলেই তাচ্ছিল্যের হাসি আসলো। আব্রাহাম রিফাতের শার্টের কলার চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল, কেন করলি এমন আমার সাথে? আমি তো তোকে নিজের আরেকটা ভাই ও বেস্ট ফ্রেন্ডের বলে মনে করতাম। কেন আমার সুখের সংসারে আগুন লাগিয়ে দিলি? তোকে তো নিজের বেস্ট ফ্রেন্ড মনে করতাম। আব্রাহাম এহেন কথায় রিফাত হো হো করে হেসে উঠে বলল, কি বললি? বেস্ট ফ্রেন্ড ভাই? বেস্ট ফ্রেন্ড ভাই, মাই ফুড। শুধুমাত্র তোর জন্য
আমার ফুলের মতো সুন্দর বোনটা মারা গেছে। ছোটবেলা থেকে নিজের হাতে ওই ফুলটাকে কোলে পিঠে করে মানুষ করেছি, যার প্রতি সামান্য আঘাতও আমি বরখাস্ত করিনি। সেখানে তুই আমার ছোট কলিজাকে এমন অপমান করেছিস যা সে সুসাইড করে তার সাথে প্রেমের অভিনয় করে গেছিস। তার সাথে নাইট স্পেন্ড করতে চেয়েছিলিস, অথচ সে মানা করে দিয়েছিল বলে তুই তাকে, আমার বোনকে বিয়ে করতে অস্বীকার করেছিস, যার ফলে আমার বোনটা মানসিক ভারসাম্য হারিয়ে পাগলের মতো হয়ে জীবন কাটাতো। তারপরে একদিন নিজের জীবন নিজে নিয়ে নিল শুধুমাত্র তোর জন্য। আমার কলিজাটা আজ আমার সামনে নেই। তুই আমার এত বড় ক্ষতি করার পরও কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দিব? তুই যেমন আমার বোনের লাইফটাকে নরকে পরিণত করেছিলিস, ঠিক আমি তোর লাইফটাকে নরকে পরিণত করেছি। তোর সকল সুখ শান্তি কেড়ে নিয়েছি। আমার বোন যেমন তোর ভালোবাসা পায়নি, তেমনি অন্য কোনো মেয়েকেও তোর ভালোবাসা পেতে দিব না। তাই তো আমি তোর সাথে বিয়ের পর আরও মিহিয়ার প্রথমে 2বার অ্যাক্সিডেন্ট করার যাতে ও মরে যায়, কিন্তু মেয়েটার ভাগ্যরেখা ভালো যে ও বেঁচে যায়। এত প্ল্যানিং করেও যখন দেখলাম যে কোনো কাজ হচ্ছে না, তখন আমি রীতিমতো তোকে ফোনে ব্ল্যাকমেল করতে লাগলাম। প্রতিবার আলাদা আলাদা নাম্বার ব্যবহার করে তোকে হুমকি দিতাম যাতে করে তুই আর মিহিয়া আলাদা হয়ে যাস। শেষে যখন এসব কাজ না করলো, তখন আরেকবার বড়সড় একটা অ্যাক্সিডেন্ট করার যাতে তুই অনেক ভয় পেয়ে যাস। এবং যখন জানলাম মিহিয়া প্রেগনেন্ট, তখন তোকে আরও হুমকি বার্তা পাঠালাম। লাগাতার হুমকি পাঠানোর ফলে তুইও মিহি আর তোর সন্তানের নিরাপত্তার জন্য আমার কথা মতো তাকে ইচ্ছা মতো অপমান করে তোর লাইফ থেকে বের করে দিলি। আমার উদ্দেশ্য সফল। রিফাতের কথা শুনে আব্রাহাম এবার কিছুক্ষণ চিন্তা করে বলল, তা তুই লাইফটা নরকে পরিণত করেছিস ঠিক আছে, কিন্তু আমার ভাইয়ের উপর অ্যাটাক কেন করলি? আর এইদিকে আব্রাহামের এর মাথায় রিফাত নিজের শার্টের কলার হতে হাত সরিয়ে দিতে দিতে বলল, আমি যে তোর ভাইয়ের উপর অ্যাটাক করেছি সেটা কে বলল? সেটা তো করেছে অন্য কেউ, আমি তো শুধু তাকে সাহায্য করছি ওই ফাইলগুলো সরিয়ে দিতে। আফটার ওয়ান পার্টনার হিসেব এ আসি। আমার দুইজনেরই মেন টার্গেট তোর লাইফটাকে হেল্প করে দেওয়া, যা আমরা সফল হয়েছি। বলে হু হু করে হাসলো আব্রাহাম। এবার আর নিজের রাগকে কন্ট্রোল করতে পারল না। রিফাতের দিকে তেড়ে গিয়ে তার মুখ বরাবর ঘুষি মারল। ও রেগে মেগে বলল, কেন করলি এমন? আর তুই কি জানিস সেই দিন তোর বোনের সাথে কি হয়েছিল? চকলেট বয় নামে খ্যাত ছিল আব্রাহাম, যার উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি, জিম করা বডি, দেখতে পুরো বিদেশিদের মতো ফর্সা, গায়ের রং লালচে গোলাপি, ঠোঁট চোখের মনি ব্রাউন কালার, যাকে বলে পুরো বলিউড হিরোদের মতো বডি ফিটনেস। দেখতে অতিরিক্ত সুদর্শন হওয়াতে প্রায়শই অনেক মেয়ে তাকে প্রেমের প্রপোজাল দিত। তবে এই মেয়েগুলো যে কেউ তাকে সত্যিকারের ভালোবাসতো না, সবাই যে তার রূপেও টাকার প্রেমে পড়েছিল সেটা আব্রাহাম টের পেয়েছিল। তাই তো কারো প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি, সর্বদাই এসব থেকে নিজেকে দূরে রেখেছিল আর নিজের কেরিয়ারে ফোকাস করত। সেই সব মেয়েদের মধ্যে রিফাতের বোন রিয়াও ছিল, যে তখন মেডিকেল প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল আর আব্রাহাম ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ছিল। যে রিয়া তার রূপের মোহে পড়েছিল। তাই তো যেদিন সে আব্রাহামকে প্রপোজ করে সেদিন তাকে রিজেক্ট করে সুন্দর করে বুঝিয়েছিল যে সে তার প্রেমে পড়েনি, সে তার রূপের মোহে পড়েছে। কিছুদিনের মধ্যে এই মোহ কেটে যাবে। তবে মেয়েটা ওইসব বোঝেনি, প্রতিনিয়ত তার জন্য পাগলামি করত। তবে তার প্রতি আব্রাহামের বিন্দুমাত্র আবেগ সৃষ্টি হয়নি। সে প্রতিনিয়ত বোঝাতো। এত সব বোঝানোর পরও একদিন মেয়েটা নিজের সকল সীমা অতিক্রম করে ফেলে। যেদিন
আব্রাহাম লাইব্রেরিতে বই পড়তে গিয়েছিল। পুরো লাইব্রেরি তখন ফাঁকা, আর সেই সুযোগ বুঝে রিয়া লাইব্রেরিতে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে আব্রাহামের সামনে গিয়ে নিজের জামা কাপড় খুলে আব্রাহামকে বলল, আজ তুমি আমাকে আর ফিরিয়ে দিতে পারবে না আব্রাহাম, কারণ আমি আজকে তোমাকে নিজের সবটুকু বিলিয়ে দেব। এরপর সারা জীবনের মতো তুমি আমার হয়ে যাবে। আব্রাহাম, প্লিজ আজকে আমার হয়ে যাও। আমি তোমাকে এত এত সুখ দিব যে তুমি আমার প্রেমে পড়তে বাধ্য হবে, পাগল হয়ে যাবে আমার জন্য। এইদিকে রিয়াকে তার জামা কাপড় খুলতে দেখে আব্রাহাম নিজের চোখ বন্ধ করে অন্যদিকে তাকিয়ে রইল ও নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করতে লাগলো। মন তো চাচ্ছে এই মেয়েকে থাপ্পড় মেরে মুখের মানচিত্র বদলে দিতে, কিন্তু এইসব মেয়েদেরকে মেরে নিজের হাত নোংরা করতে চায় না। তাই রাগে সে নিজের দাঁতে দাঁত পিষল। তারপর চোখ বন্ধরত অবস্থায় রাগী কণ্ঠে রিয়ার উদ্দেশ্যে বলল, তুমি কি আমাকে ওইসব নষ্টা নারী দেহলোভী পুরুষদের মতো ভাবো, যারা নারী দেহ দেখে নিজের পুরুষত্বকে সামলাতে পারে না, ঝাঁপিয়ে পড়ে নারী দেহে তাদেরকে ভোগ করার জন্য? তাহলে ভুল ভাবছো। আমি ওইসব পুরুষের মতো না। আমার নিজের পুরুষত্বের ওপর যথেষ্ট কন্ট্রোল আছে। আর তোমার যদি শরীরে এতই কারেন্ট থাকে না, তাহলে পতিতালয়ে যেতে পারো। নিজের চাহিদা মেটানোর জন্য একদম পারফেক্ট জায়গা। নিজের চাহিদাও মেটাতে পারবে, আর তার জন্য একটা বিশাল অঙ্কের অ্যামাউন্টও পাবে। আর শোনো, নিজের যদি ভালো চাও তাহলে আমার থেকে নেক্সট টাইম দূরে দূরে থাকবে। বেয়াদব বেহায়া মেয়ে কোথাকার। বলেই অন্যদিকে তাকিয়ে থেকেই নিচে গেঞ্জি থাকায় সে নিজের গায়ের শার্টটা খুলে রিয়ার দিকে ছুঁড়ে মারে, আর চোখ বন্ধ করে নিচের দিকে তাকিয়ে গটগট পায়ে সেখান থেকে বেরিয়ে আসে। আর রিয়া নিজের পোশাক পরে বাইরে বেরিয়ে আসে, আর তাকে আর আরহামকে একসাথে বেরিয়ে আসতে দেখে সেখানকার একদল বখাটে ছেলে, যারা রিয়ার সামনে এসে বলে, তার সুন্দরী নিজের বয়ফ্রেন্ডকে নিজের রূপ দেখালেই হবে, আমাদেরকেও তো কিছু দেখার সুযোগ দাও বেবি। বলেই রিয়াকে ছুটে যাবে। তার আগে রিয়া ওদের মধ্যে একজনকে থাপ্পড় মারে, আর যার ফলে ওই বখাটে ছেলেগুলো রেগে গিয়ে বলল, নিজের বয়ফ্রেন্ডের সাথে ফষ্টি নষ্টি করে আবার আমাদেরই তেজ দেখাস, আজ তোর তেজ আমরা কমাবো। বলেই রিয়াকে টেনে নিয়ে যায় জঙ্গলে তাদের ডেরায়। তারপর একে একে সকলে মিলে তাকে করে, যা দূর থেকে একজন পুরোটাই লক্ষ্য করছিল। ওই বখাটে গুলো চলে গেলে রিয়া আস্তে আস্তে খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনো রকমে বাড়িতে যায়। তারপর নিজেই নিজের প্রতিচ্ছবি দেখে তাচ্ছিল্যি হাসি আসতো। তারপর সে ধীরে ধীরে বুঝতে পারল যে আব্রাহামের মতো এক সৎ ছেলের সাথে সে যা করতে চেয়েছিল, সৃষ্টিকর্তা হয়তো তার সাথে সেটাই করেছে। এখন সে অপবিত্র হয়েছে। নিজের চেহারার দিকে তাকাতেই তার ঘেন্না হয়। এসবের ভাবনায় তার মানসিক অবস্থা ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছিল। তবে শেষে আর না পেরে সে নিজের হাতের আর দীর্ঘদিন ধরে রিফাত দেশে ফিরে জানতে পারে যে তার ফুলের মতো বোনটি আর নেই। সে তার চাচাতো ভাই যে ওই মেডিকেলে রিয়ার 1 বছরের সিনিয়র ছিল, সে আব্রাহামের ওপর সব দোষ চাপিয়ে দিয়ে মিথ্যা মিথ্যা কথা বানিয়ে বলে যে আব্রাহাম রিয়ার সাথে প্রেমের নাটক করে তাকে রুম ডেটের অফার দেয়, ও তার সাথে রিয়া রুম ডেটে রাজি হয় না দেখে আব্রাহাম তাকে এবং রিয়া তাকে বিয়ে করতে চাইলে অস্বীকার করে। মূলত রিয়ার চাচাতো ভাইয়ের এরকম বলার কারণ ছিল যে সে আব্রাহামের জন্য ক্যাম্পাসে যা ইচ্ছা তাই করতে পারতো না। সে একদিন একটা মেয়ে জুনিয়রের সাথে অসভ্যতা করছিল, যা আব্রাহাম দেখে ফেলে, ও সে সকলের সাথে তাকে থাপ্পড় মারে, যা দেখে ক্যাম্পাসের অনেকেই, যারা তাকে আগে দেখে সালাম দিত, তারা এখন তাকে দেখে তাচ্ছিল্য হাসি আসে, যা দেখে রিয়ার চাচাতো ভাই রিহাব এর আব্রাহাম এর ওপর অনেক রাগ জমা হয়। আর তার মানসম্মান ডোবাতে সে রিফাতকে সে মিথ্যা কথা বলে। আর রিফাতের
আব্রাহামের প্রতি রাগ বেড়ে যায় এবং সে আব্রাহামের প্রতি প্রতিশোধ নিতে তার সাথে বন্ধুত্ব করে এবং আড়াল থেকে তার ক্ষতি করার চেষ্টা করে। অতীত শেষ। আব্রাহামের মুখে অতীত শুনে রিফাত হো হো করে হেসে উঠে বলল, নিজের মন মতো গল্প বানিয়ে এখন আমাকে শোনাতে এসেছিস, বিশ্বাস করি না। আমি তোর কথা প্রমাণ দেখা। আব্রাহাম জানতো এই প্রমাণ এর কথা উঠবেই, তাই সে সেখানে তার একজন গার্ডকে রিহাবকে নিয়ে আসতে বলল। ও রিহাবকে নিয়ে আসতেই সে তার সমস্ত গুনাহের কথা স্বীকার করলো, যা শুনে রিফাত দপ করে মাটিতে বসে পড়ল। সে তো সব সত্যি কথা শুনে নিজে কথা বলার ভাষা হারিয়ে ফেলছে। আর তার দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে আব্রাহাম বলল, তা মিস্টার রিফাত, সব সত্যি শুনে আপনার সব হাওয়া শেষ। তাই যাই হোক, আমার অনেক ক্ষতি করছেন। আর না, আমার থেকে, আমার পরিবার থেকে দূরে থাকবেন। আরেকবার যদি তাদের ক্ষতি করার চেষ্টা করেন তাহলে কিন্তু আমি আপনাকে ছেড়ে দিব না, মাইন্ড ইট। বলেই চলে গেল। তার পিছনে পিছনে তার অ্যাসিস্ট্যান্ট আরিফও আসে। তবে সে আব্রাহামের দিকে তাকিয়ে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, ভাই, ও আপনার এত ক্ষতি করলো আর আপনি তাকে কিছু না করেই ছুড়ে দিলেন। পরে যদি ও আপনার আরও বড় কোনো ক্ষতি করার চেষ্টা করে। আরিফের কথা শুনে আব্রাহাম মুখে রহস্যময় হাসি এনে বলল, সাদেকি, আর তোকে আমি বুদ্ধু বলি ওকে ছেড়েছি? নিশ্চয়ই কোনো কারণ আছে। ওকে ছেড়েছি যাতে ও ওই মেইন মাস্টার মাইন্ডকে ধরতে আমাকে সাহায্য করে। আব্রাহামের কথা আগামাথা কিছুই বুঝতে পারল না আরিফ, তাই সে আবারও জিজ্ঞেস করলো, কিন্তু ভাই কিভাবে? আরিফের এহেন মাথা মোটার ন্যায় কথা শুনে আব্রাহাম বিরক্ত হয়ে ওর মাথায় জোরে সোরে একটা গাঁটটি মেরে বলল, আরে গাদা, ওরে রিফাত, ছেড়ে দিলে ও নিশ্চয়ই ওই অচেনা শত্রুর সাথে একদিন না একদিন নিশ্চয়ই যোগাযোগ করবে তার। তুই সারাক্ষণ ওকে নজরে রাখবি। ও কই যায়, কি করে, সব আমার জানা চাই। তাহলে যদি আমরা ওই অচেনা শত্রুকে ধরতে পারি। তাই এত অযথা বকবক না করে নিজের কাজে লেগে পড়। আর 24 ঘন্টা ওর ওপর নজর রাখবি। দিনে তুই রাখবি আর রাতে অন্য একজন নজর রাখবে, ঠিক আছে? আর আমি এখন ঢাকা থেকে চট্টগ্রামে যাব তোদের ভাবির কাছে, তাই সব কিছু ভালোভাবে সামলিয়ে রাখিস। বলেই নিজের ফ্ল্যাটের দিকে রওনা দিল। তাকে আবার রাতে ঢাকা টু চট্টগ্রামের ফ্লাইট ধরতে হবে। টিকিট কনফার্মও করা আছে আর হাসপাতাল থেকে ছুটিও নেওয়া আছে। আর বিজনেসের দিকটা আরিফ সামলে নিবে। ছেলেটা কম বুঝলেও অনেক কাজের প্রতি যথেষ্ট সৎ, তাই তো আব্রাহাম চোখ বন্ধ করে ওকে বিশ্বাস করে। নিজের কিছু জামাকাপড় প্যাক করে আব্রাহাম ফ্লাইটের উদ্দেশ্যে রওনা দিল। আর এইদিকে মিহিয়াকে জোর করে মাথায় তেল দিয়ে দিচ্ছে রিদিয়া। আর মিহিয়া অসহায় বাচ্চার মতো চুপচাপ করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। রিদির দিকে তেল দিতে তার মোটেও ভালো লাগে না। তেল দিলে মাথা ও মুখ, গলাসহ সব কিছু কেমন যেন চ্যাটচ্যাটে ভাব হয়ে থাকে, যা তার একদমই ভালো লাগে না। মিহিয়া রিদিয়ার দিকে অসহায় চাহনি দিয়ে বলল, আপি, দয়া করে এখন তো ছেড়ে দে। আর কত দিবি? আমাকে কি পুরো তেলে ডুবিয়ে মারবি? দয়া করে ছেড়ে দে বোন, আমি তোর পায়ে পড়ি মা। আর এইদিকে নিজের মামুনির এর অবস্থা দেখে ইউভান তো মিটমিটি হাসছে। আর ইউভানের এমন হাসি দেখে মিয়া মাথায় দুষ্টু বুদ্ধি আসে। সে কোনো রকম বোনের হাত থেকে নিজেকে ছাড়িয়ে তেলের বোতলটা নিজের পেছনে লুকিয়ে ইউভানের সামনে গিয়ে ওর মাথায় কিছুটা তেল ঢেলে দিয়ে নিজের হাত দিয়ে পুরো চুলে মাখিয়ে দিল। আর রিদিয়া এদের দুষ্টুমি দেখে কিছু বলল না। এরা এরকমই, এই দুজনে ঝগড়া করছে, এই আবার কিছুক্ষণ পরে গলায় গলায় ভাব জমবে। দেখে মনে হবে না যে একটু আগে দুজনে ঝগড়া করেছে। রিদিয়া কিছু না বলে রান্নাঘরে গেল খাবার বানাতে। রাত 9টায় রাতে খাবার খেয়ে রিদিয়া নিজের ঘরে গিয়ে অফিসের কিছু কাজ করছিল। আর মিহিয়া ও ইভান
ড্রয়িং রুমের সোফায় বসে লুডো খেলছিল। আর সেই সময়ে বাসার কলিং বেল বেজে উঠল। মিহি নিজের 9 মাসের ফোলা পেটে হাত রেখে সাবধানে হেঁটে গিয়ে দরজা খুলে দিল। আর দরজা খুলে সে যাকে দেখল তাকে এত রাতে নিজের বাসায় দেখে রীতিমতো চমকে গেল। চমকিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থেকে বলল, আপনি এত রাতে আমার বাড়িতে কি করতে এসেছেন? দরজার সামনে রিভানকে দাঁড়িয়ে থাকতে দেখে মিয়া চমকে গেলেও মুখে একটা মুচকি হাসি এনে বলল, তা মিস্টার চৌধুরী, আপনি এত রাতে আমার বাসায় কেন? কোনো দরকার? মিহিয়ার কথা শুনে রিভান একটা মুচকি হাসি দিয়ে বলল, না ম্যাডাম, আসলে চট্টগ্রামে বিজনেসের একটা কাজে এসেছিলাম। ভাবলাম আপনাদের দেখে যাই, তাই ভেতর আসতে বলবেন নাকি এভাবেই দাঁড়িয়ে রাখবেন? রিভানের কথা শুনে মিয়া হেসে দিয়ে বলল, আরে কি যে বলেন না, ভেতরে আসুন প্লিজ। বলে মিহিয়া দরজা হতে সরে দাঁড়ালো। রিভানও আর কিছু না বলে ভেতরে প্রবেশ করে। মিহিয়া ওকে সোফায় বসতে বলে। রান্নাঘর থেকে কিছু মিষ্টি, বিস্কুট ওর শরবত নিয়ে এসে রিভানের সামনে রাখলো। রিভান বেশ চিন্তিত স্বরে বলল, আরে আরে ম্যাডাম, এত ব্যস্ত হবেন না। এই অসুস্থ শরীরে আপনাকে এত কিছু করতে হবে না। আর এদিকে রিদিয়া নিচে নামছিল। বোনকে এই অবস্থায় রান্নাঘর হতে ট্রে হাতে বের হতে দেখে সে বেশ রাগী কণ্ঠে বলল, মিহু, তোকে কতবার বলেছি রান্নাঘরের আশেপাশে না যেতে আর এত ভারী কিছু বহন না করতে, তাও তুই আমার কথা শুনবি না। এত অবাধ্য কেন তুই? কেন কিছু লাগলে আমায় ডেকে দিতি, আমি বানিয়ে দিতাম। বলেই সোফায় দিকে তাকিয়ে রিভানকে দেখে কিছুটা লজ্জা পেল। বাইরের মানুষের সামনে মোটেও এভাবে রেগে কথা বলা ঠিক হয়নি। তবুও নিজের লজ্জা লুকিয়ে আন্তরিকতার সহিত শান্ত স্বরে বলল, আরে মিস্টার চৌধুরী যে, তা হঠাৎ এই গরিবের বিলাই এত রাতে আগমনের কারণ জানতে পারি? রিদিয়ার এন কথায় রিভানও মুখে একটা মুচকি এসে বলল, আরে আর বলবেন না, জরুরি একটা বিজনেসের কাজে চট্টগ্রামে এসেছিলাম। বাট হঠাৎ করে মনে পড়ল আপনারা তো এখানে থাকেন, তাই দেখতে চলে এলাম। রিভানের এমন কথায় রিদিয়া বলল, তা বেশ ভালোই করেছেন। নিশ্চয়ই এখনও ডিনার করেননি। আমি কিন্তু আপনাকে ডিনার না করিয়ে ছাড়ছি না। বলে রিদিয়া চলে গেল খাবার গরম করতে। আর এদিকে আব্রাহাম দীর্ঘ 1 ঘন্টা পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালো। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর এবং দেশে প্রায় 21% আন্তর্জাতিক ফ্লাইট এ বিমানবন্দর থেকে পরিচালিত হয়। আব্রাহাম বিমানবন্দর থেকে লাগেজ নিয়ে বের হয়ে গাড়ি দিয়ে এখানকার সবচেয়ে দামি 5 তারকার হোটেল রেডিসন ব্লু বে ভিউ এ উঠল। কারণ এখন থেকেই মিহিয়াদের বাসায় যেতে প্রায় 1 ঘন্টা লাগে। যখন খুশি তখন গিয়ে তার সাথে দেখা করতে পারবে। আব্রাহাম হোটেলে ঢুকে হোটেলের ম্যানেজারের থেকে চাবি নিয়ে নিজের রুমের দিকে গেল। এখানকার সবচেয়ে বিলাসবহুল রুমটি আগে থেকে বুকিং করে নিয়েছে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিতেই পাশ থেকে ফোনটি বেজে উঠল। আব্রাহাম ফোনটি রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে তার অ্যাসিস্ট্যান্ট আরিফ বলে উঠল, ভাই, আমি আপনার কথা মতো রিফাতের ওপর নজর রেখেছিলাম। আপনি যাওয়ার পরেই ওই রিফাত হয়তো ওর সেই পার্টনার এর সাথে দেখা করতে গিয়েছিল একটা পুরাতন গোডাউনের ভেতর। আমি ওর উপর নজর রাখার জন্য বাইরে ওত পেতেছিলাম। বাদ দীর্ঘ 1 ঘন্টার পর যখন বাইরে আসছিল না, তখন আমি ভেতরে গিয়ে দেখি ওকে ওর পার্টনার লোকটা মেরে চলে গেছে। ভাই, আমার সিক্স সেন্স বলছে ওই লোকটা বোধহয় আগে থেকেই জানতো যে আপনি সবটা জেনে গেছেন, তাই কোনো প্রমাণ না রাখার জন্য রিফাতকে মেরে দিয়েছে। কারণ ও হয়তো বুঝতে পেরেছিল আমরা ওর উপর নজর রেখেছি, তাই ওকে মেরে দিয়েছে যাতে ওকে আমরা ধরতে না পারি। এমনিতেই হবে লোকটা খুবই চতুর। আর আমার মনে হয় লোকটা বোধহয় কোনো সাইলেন্ট কিনার না হলেও মাত্র 1 ঘন্টার মধ্যে কেউ কী করে এত নিখুঁতভাবে আবার কোনো এভিডেন্সও রেখে যায়নি।
চোখ খুলে নিয়েছে কি বিধ্বংসভাবে। 1 ঘন্টার মধ্যে প্রথমে দেখে যে কারোরই গা শিউরে উঠবে। এদিকে আরিফের কথা শুনে আব্রাহাম বেশ চিন্তায় পড়ে গেল যে কে হতে পারে এই অচেনা ব্যক্তি যে ওর থেকে প্রতিশোধ নিতে চায়। সে আরও কিছুক্ষণ আরিফের সাথে কথা বলে ফোন রেখে দিয়ে বেলকনিতে গিয়ে মুখে সিগারেট গুঁজে দিল। আর এইদিকে রিভান রাতের খাবার খেয়ে মিহিয়াদের বাড়ি থেকে চলে গেছে হোটেলে। কারণ একা একটা ফ্ল্যাটে দুজন যুবতী নারীর সাথে থাকলে লোকজন হয়তো ব্যাপারটা খারাপভাবে নিতে পারে। তাই সে চলে গেছে, কারণ সে চায় না তার কারণে মিহিয়া বা রিদিয়াকে কেউ খারাপ ভাবুক। রিভান চলে যেতেই দুই বোনও নিজেদের রুমে গিয়ে শুয়ে পড়ল। সকালে 8টায় রিদিয়ার ঘুম ভাঙল। ইদানিং যত ডেলিভারির ডেট যত এগিয়ে আসছে ততই শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। সবসময় অসুস্থ অসুস্থ ফিল হয়, আর সাথে মানসিক টেনশনও, খারাপ চিন্তা তো আছেই। মাঝে মাঝে তার মনে ভয়ের দানা বাসা বাঁধে। মনে হয় কত শত মা তো সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। সে যদি মারা যায় তখন তার বাচ্চাদের কি হবে, তার বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে, কে তাদের দেখে রাখবে। পৃথিবীতে বাবা মা ছাড়া একটা সন্তান যে ঠিক কতটা অসহায় সেটা সে নিজের জীবন দিয়ে বুঝেছে। যদিও তার জীবনে আপি তাকে কোনোদিন মা বাবার অভাব বুঝতে দেয়নি, তবুও বাবা মা তো বাবা মাই হয়, তাই না? তাদের সাথে কারো তুলনা হয় না। এইসব ভেবে তার চোখে পানি এসে গেল। আল্লাহর কাছে একটাই চাওয়া, সে যেন তাকে এবং তার সন্তানদের ঠিক রাখে। আল্লাহ যা করার করবে, তার উপর তো আর কারো হাত নেই। তাই এইসব ভাবনা ঝেড়ে ফেলে সে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে, কারণ অনেকক্ষণ সে না খেয়ে আছে। তার প্রচণ্ড খিদে পেয়েছে। ওয়াশরুম হতে ফ্রেশ হয়ে খাবার খেতে ড্রয়িং রুমে আসতেই সোফায় আব্রাহামকে বসে থাকতে দেখে মিহিয়া প্রচণ্ড রেগে গিয়ে আব্রাহাম এর কলার চেপে ধরে বলল, আবার আমাকে অপমান করতে আমার বাসায় অবধি চলে এসেছেন। সেদিন এত এত অপমান করেও আপনার শান্তি হয় নাই, আবার চলে এসেছেন অপমান করতে। মিহিয়াকে এভাবে রেগে যেতে দেখে আব্রাহাম তাকে শান্ত করার ভঙ্গিতে বলল, রিল্যাক্স, আমি এখানে তোমাকে তোমার অপমান নয় ফিরিয়ে নিতে এসেছি জান। প্লিজ তার আগে তুমি শান্ত হয়ে আমার কথা শোনো মিহু পাখি। মিহিয়া আব্রাহামের কথায় তার শার্টের কলার ছেড়ে দিয়ে বলল, তা বলুন কি বলতে চান। মিহিয়ার অনুমতি পেয়ে আব্রাহাম একে একে রিফাতের ব্ল্যাকমেল, আব্রাহাম এর বাধ্য হয়ে সব কিছু করা, একে একে সকল ঘটনা খুলে বলল। যা শুনে মিহিয়া চোখ ভরা পানি নিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আপনারা পুরুষ মানুষেরা সুযোগ পেলে সর্বপ্রথম নারীর চরিত্র নিয়ে যত নোংরা কথা আছে সেগুলোই বলেন। একবারও ভাবেন না আপনার এই কথায় অপর পাশের মানুষের মনে ঠিক কতটা আঘাত হানতে পারে। একজন নারীর সবচেয়ে মূল্যবান রত্ন হলো তার চরিত্র। আর মানছি আপনি ওই সময় ওই লোকটার কথা শুনে আমার সাথে এমন করেছেন, কিন্তু আপনি চাইলে আমাকে ভালোভাবে বুঝিয়ে বলতে পারতেন, তাহলেই হয়তো আমি আপনার জীবন থেকে চলে আসতাম। কিন্তু আপনি আমার চরিত্র নিয়ে বাইরের মানুষের সামনে নোংরা নোংরা কথা বললেন, নিজের সন্তানকে জারজ বলে সম্বোধন করলেন, নিজের অস্তিত্বকে অস্বীকার করলেন। সেসব কথা না হয় বাদ দিলাম, আপনি আমার মা সমতুল্য বড় বোনের চরিত্র নিয়েও নোংরা কথা বলতে পিছুপা হলেন না, যেটা শোনা আমার কাছে মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণাদায়ক ছিল। তাই আমি আপনাকে কখনোই ক্ষমা করতে পারবো না। আমি যদি এখন আপনাকে ক্ষমা করি তাহলে হয়তো নিজের অস্তিত্বকেও অপমান করা হবে, নিজের আত্মসম্মানকে ছোট করা হবে। তার চেয়ে বরং আপনি আমাকে ক্ষমা করুন আর এখান থেকে চলে যান প্লিজ। দয়া করে আমাদেরকে একটু শান্তিতে দিন। মিহিয়া এমন কথা শুনে আব্রাহাম মিহিয়ার সামনে হাঁটু গেড়ে বসে তার ফুলো পেট আলতো করে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিয়ে বলল, জান প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ও আমার সন্তানদের ছাড়া
থাকতে পারছি না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও জান, আমি আর এই দূরত্ব মানতে পারছি না। বিশ্বাস করো প্রিয় পাখি, আমি বাধ্য ছিলাম ওইসব নোংরা কথা বলতে। লোকটা আমায় হুমকি দিয়ে বলেছিল আমি যদি তোমাকে আমার জীবন থেকে না সরিয়ে দেই তাহলে ও তোমাকে আর আমার বাচ্চাদেরকে মেরে ফেলবে। আমি এক প্রকার বাধ্য হয়েছি তোমাকে ওইসব কথা বলতে। প্লিজ জান, আমাকে ক্ষমা করে দাও। আমাকে আর একটা সুযোগ দাও। কথা দিচ্ছি তোমাকে কষ্ট পেতে দিব না। আব্রাহামের এরকম আকুতি মিনতি কণ্ঠেও মিহির মন গড়ল না। সে নিজের জেদে অটল থেকে বলল, আপনি চান তো আমি আপনাকে ক্ষমা করি ও আর একটা সুযোগ দেই যান। দিয়ে দিলাম আপনাকে সুযোগ, তবে আপনি ঠিক ততদিন পর্যন্ত আমার সামনে আসবেন না যতদিন পর্যন্ত আমি আপনাকে নিজ থেকে আমার কাছে ডাকছি বা আপনার সামনে যাচ্ছি। আর আপনি যে পরিস্থিতিতেই ওই কথাগুলো বলে থাকেন না কেন, আমি মন থেকে যেদিন সব কিছু ভুলে আপনাকে ক্ষমা করতে পারবো সেদিন আমি নিজেই আপনার সামনে গিয়ে দাঁড়াবো। মিহিয়ার এহেন কথায় আব্রাহাম চোখে জল নিয়ে খানিকটা ব্যথাতুর হেসে বলল, ঠিক আছে, আমি তোমাকে কথা দিলাম আমি ঠিক ততদিন তোমার সামনে আসবো না যতদিন তুমি নিজে আমাকে মন থেকে ক্ষমা করে আমার সামনে আসো। তবে যদি এর আগে তুমি কোনো কারণে ভুলবশত আমার সামনে পড়ো তাহলে সরি টু সেদিন তোমার দেওয়া কথা আমি রাখতে পারবো না। জোর করে হলে আমি তোমাকে আমার কাছে বন্দি করে রাখবো। মনে রেখো তখন তুমি আমাকে আটকাতে পারবে না জান। বলে দাঁড়িয়ে গিয়ে মিহিয়ার কপালে একটা চুমু দিয়ে নিচু হয়ে মিহিয়ার ফোলা পেটে চুমু খেয়ে ফিসফিস করে বলল, ভালো থেকো সোনারা, মাম্মাকে বেশি কষ্ট দিও না। পাপা তোমাদেরকে অনেক ভালোবাসে। মিস ইউ কলিজারা। প্লিজ পাপাকে ভুলে বুঝো না সোনারা। পাপা যে তখন খারাপ পরিস্থিতি শিকার ছিল বলেই আবারও পেটে পর পর কয়েকটা চুমু খায়। তারপর মিহিয়া গালে হাত রেখে বলল, সাবধানে থেকো, নিজেরও বাচ্চাদের খেয়াল রেখো। আর পারলে আমাকে একটু তাড়াতাড়ি ক্ষমা। বলা তো যায় না কখন কি হয়ে যায়। বেশি দেরি করলে হয়তো হারিয়ে যেতে পারি। তখন তোমাকে না আবার সারা জীবন আফসোস করে বলতে হয় হারিয়ে বুঝেছি কি ছিলে তুমি আমার। বলে মিহিয়া কপালে আবার একটা চুমু খেয়ে চলে গেল। আর আব্রাহাম চলে যেতে মিহিয়া নিচে বসে পড়ে কাঁদতে লাগলো। রিদিয়া বোনকে কাঁদতে দেখে তাকে জড়িয়ে ধরে বুকে টেনে নিল। আর মিহিয়া বোনকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিয়ে বলল, আপি আমি কি একটু বেশি বেশি করে ফেললাম? কি করব বলো? ও আমার চরিত্র নিয়ে যেসব নোংরা কথা বলেছে আমি এত সহজে ওকে ক্ষমা করতে পারবো না। একটা সম্পর্কে বিশ্বাস থাকাটা খুব জরুরি। বিশ্বাস হলো স্বচ্ছ কাচের মতো। আর কাজ যদি একবার ভেঙে যায় তাহলে হাজার চেষ্টা করে সেটাকে জোড়া লাগানো যায় না। অপরূপ বিশ্বাস ঠিক কাচের মতো। একবার যদি কোনো কারণে কোনো সম্পর্ক থেকে বিশ্বাস উঠে যায় বা ভেঙে যায় তাহলে হাজারো চেষ্টা করে সহজে সেই সম্পর্কে আগের মতো বিশ্বাসটা আসে না। ওর প্রতি আমার বিশ্বাস ভেঙে গেছে আপি, এটা এত সহজে জোড়া লাগার নয়। আর ওই অচেনা ব্যক্তির সেই হুমকি বার্তা প্রতিনিয়ত এসেই চলেছে। আমি ওর কাছে ফিরে গিয়ে নিজের সন্তানদের জীবন ঝুঁকিতে ফেলতে চাই না আপু। রিদিয়া বোনকে বোঝানোর ভঙ্গিতে বলল, সোনা আগে তুই শান্ত হ। এই অবস্থায় তোর এত উত্তেজনা ঠিক না সোনা। দেখ তোর যে কোনো সিদ্ধান্তে পুরো পৃথিবী যদি তোর বিপক্ষে যায় আমি অন্তত তোর পক্ষে থাকবো। কিন্তু সোনা এটাও তো ঠিক, সম্পর্কে এত ইগো থাকা ঠিক নয়। একটা সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনের মধ্যে যে কোনো একজনকে একটু বেশি স্যাক্রিফাইস করতে হয়। দেখ আমি বলছি না আব্রাহাম যা করেছে তা একদম ঠিক করেছে। ভুল করেছে শাস্তি দে, তবে এতটাও শাস্তি দিস না যে মানুষটা হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার আগেই মানুষটাকে আঁকড়ে ধরার চেষ্টা কর। না হলে সময় ফুরিয়ে গেলে হাজার চেষ্টা করলেও মানুষটাকে ফেরত পাবি না। গল্প হারিয়ে বুঝেছি কি ছিলে তুমি আমার। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।